তাহলে প্রথমত হচ্ছে আমরা বাইসেকশন এর যদি একটু ডেফিনেশনটা দেখি, যে the term bisection refers to the act of dividing something into equal or nearly equal parts. It comes from the Latin words bi means two and section means study. তাহলে আমাদের প্রথমত নামের সাথে যদি এটাকে আমরা এক্সপ্লেইন করতে চাই, তাহলে বাইসেকশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে দুইটাকে আমরা ইকুয়াল পার্টে ডিস্ট্রিবিউট করতে হবে অথবা হচ্ছে ক্লোজলি, রাইট, either equal অথবা ক্লোজ ভাবে হচ্ছে দুইটা আমরা ডিস্ট্রিবিউট করা। আর in different context general meaning হচ্ছে bisection means simply means splitting something into two equal parts. For example, cutting a line segment into two equal halves is a bisection of the segment. যেমন হচ্ছে রাবিট কেক আগে আমি একটা एग्जांपल দিয়েছিলাম যে আমরা কেক কাটিং করি না, অনেক সময় দুইটা একদম সেম ভাবে মানে মিডল বরাবর, বা যে কোনো একটা লাইন কাটিং এর কথা বলে, যে কোনো কিছু হচ্ছে আমাদের মিডল বরাবর যে হাফ ভাবে সেগমেন্টটা ক্রিয়েট করা। আর এটার ক্ষেত্রে ম্যাথমেটিক্স এন্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কি হবে, যে ইন দ্য কনটেক্সট অফ ম্যাথমেটিক্স পার্টিকুলারলি ইন দ্য bisection method it refers to repeatedly halving an interval to find the root of a function. তাহলে আমরা প্রথমত একটা ফাংশনের রুট ক্যালকুলেশন করার জন্য এই বাইসেকশন মেথডটাকে ইউজ করছি, তাই না? আমাদেরকে শুরুতেই বলা ছিল যে ফাংশনের রুটটা ফাইন্ড আউট করতে হবে 3 ডেসিমাল ডিজিট পর্যন্ত। তাহলে যেহেতু বাইসেকশন মেথডটা আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে রিপিটেডলি আমরা যে হাফ করছি এই ইন্টারভালটা আমাদেরকে চুজ করতে হবে, করে হচ্ছে রিপিটেডলি এটা চালাই যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমি ডিজাইরেবল আউটকামটা পাচ্ছি। The method works by selecting an interval where the function changes sign. It goes from positive to negative or vice versa, and the cutting interval in half, narrowing down the region where the root lies. So অনেকের যে মনে কোশ্চেন ছিল যে আমাদের হচ্ছে এই যে পজিটিভ টু নেগেটিভ যে সেগমেন্টটা, তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, আমাদের যেসব ম্যাথগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম করে থাকি এটা নেগেটিভ ইন্টারভাল থেকে পজিটিভেও আসে, আর পজিটিভ টু নেগেটিভ হতে পারে, ঠিক আছে রাবি? এটা একটু খেয়াল রাখেন যে আমরা এখন যেসব অঙ্কগুলো করি বা আপনার এক্সামে যেগুলো আসবে ম্যাক্সিমামই হচ্ছে নেগেটিভ ইন্টারভাল ফার্স্টে পজিটিভটা পরে, কিন্তু দুই এক সময় হচ্ছে উল্টাটা হইতেও পারে, ঠিক আছে, পজিটিভ থেকে নেগেটিভ। তখন একই সেম কাজ, ইমিডিয়েট পজিটিভ ভ্যালুটা নেবেন তারপরে নেগেটিভটাকে নিয়ে নেবেন, কিন্তু আমরা মানে যেগুলো পড়াবো এটাতে এই ধরনেরটা পাওয়ার চান্সেস কম আছে। তাহলে সিরিয়াল কি চেঞ্জ হবে না, তখন আগে বড়টা দিতে তখন ছোটটা পরে দিতে হবে না? ও আচ্ছা, তখন হচ্ছে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। আর আপনাদের হচ্ছে যাদের জানার ইচ্ছা ছিল যে বাইসেকশন মেথডটা অ্যাকচুয়ালি করে আমাদের লাভটা কি হবে বা এটার রিয়েল ফিল্ডের ইমপ্লিমেন্টেশনটা কি, ওইটা হচ্ছে এখানে ইন ডিটেইলস আপনার বেশ কিছু পয়েন্ট ফরম্যাটে দেওয়া আছে, এই পয়েন্টগুলোকে নিয়ে আপনাদেরকে কিছু কাজও করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং সলভিং নন লিনিয়ার ইকুয়েশনস, নাম্বার 1 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড সেকেন্ডলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কখনো হচ্ছে পাইপের ফ্লো রেট সিস্টেম নিয়ে কেউ কাজ করছেন? এনসিসি বা যে কোনো সফটওয়্যারে পাইপ ফ্লো রেটিং এ মানে কত জোরে পানি প্রবেশ করতে পারে, বার্নৌলিস ইকুয়েশন, এগুলো সম্পর্কে আইডিয়া আছে? বার্নৌলিস ইকুয়েশনের আইডিয়া নেই, বার্নৌলিস প্রিন্সিপাল সম্পর্কে আইডিয়া আছে, প্রিন্সিপাল সম্পর্কে আইডিয়া আছে। তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আপনাদের যে সকল পার্সপেক্টিভ এগুলোর সাথে আপনারা মোরালেস মনে পরিচিত, যে ক্যালকুলেটিং দ্য রুট অফ আ কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ইকুয়েশন such as finding the load resistance that maximizes power transfer in a circuit can be solved using the bisection method. তাহলে আমরা যদি জানতে চাই যে আমাদের হচ্ছে এই যে বাইসেকশন মেথডের ম্যাথগুলো সলভ করলাম বা আমরা রুট ফাইন্ড করলাম, এগুলো আমার রিয়েল লাইফে কোথায় ইমপ্লিমেন্ট করা লাগতে পারে। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেটিং দ্য রুট অফ আ কমপ্লেক্স ইলেকট্রিক্যাল ইকুয়েশন। তো আমি যে প্রথমে বলে নিয়েছিলাম না যে আপনি এখানে খুব মানে ছোট সিম্পল একটা ইকুয়েশন দেখাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের অনেক কমপ্লেক্স ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আপনি এভাবে সলভ করে এটার মেইন যে রুটটা আছে মানে বিভিন্ন কমপ্লেক্স প্রবলেমগুলোর হচ্ছে রুট কত আছে এটা ক্যালকুলেট করে নিতে পারবেন এই বাইসেকশন মেথডের মাধ্যমে। যখন আরো সামনের দিকে আপনাদেরকে সলভ করানো হবে দেখবেন বাইসেকশন আছে, নিউটন রাফসন আছে, তো সবগুলোর মধ্যে হচ্ছে বাইসেকশনটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং আপনি খুব অ্যাকুরেটলি রেজাল্টটাও পাবেন। Next, for example, the load resistance for the maximum power transfer in a circuit may not have a straightforward analytical solution and requires iterative techniques. So আমরা যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন পাই না, যে একবারে আমি সলিউশন পেয়ে যাবো এরকম কিন্তু রিস্ক কখনো হচ্ছে দেওয়া হয় না, তার বিভিন্ন ইটারেশনের মাধ্যমে একটা রেজাল্টটাকে চুজ করা হয়। তো
সেসব ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে এই বাইসেকশন মেথডটাকে ইউজ করা যাবে। আর সবাই যে কাজটা আজকে করবেন, যেহেতু বার্নৌলিস ইকুয়েশন সম্পর্কে আপনাদের একটু আইডিয়া আছে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কে আইডিয়া নাই, সবাই একটু কাইন্ডলি আজকে বাসায় যে গুগলে সার্চ করে দেখবেন যে বার্নৌলিস ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি জিনিস। আর এখানে হচ্ছে আপনার ইকুয়েশনটা এত পরিমাণ মানে বেশ বড় আর কমপ্লেক্স টাইপের একটা ইকুয়েশন, একে যদি আপনি সলভ করতে চান, সলভ করার পরে হচ্ছে আপনি যে বিভিন্ন ফ্লুইড রেট বা পাইপের যে পানির ফ্লো গুলো এই জিনিসগুলো হচ্ছে ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে। কিংবা আমরা রিঅ্যাক্টরের ক্ষেত্রে অনেক সময় বার্নৌলিস ইকুয়েশন গুলো ব্যবহার করে থাকি। কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স নাম শুনেছেন কখনো? কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স সিএফডি, সিএফডি যে সকল অ্যানালাইসিস আছে ওইটার মধ্যে হচ্ছে আপনার এই বার্নৌলিস ইকুয়েশনটা খুবই ওয়াইডলি ইউজ করা হয়, বুঝে গেল। এর সাথে আরো অনেক ধরনের ইকুয়েশন আছে যেমন নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, তারপর বার্নৌলিস ইকুয়েশন, এগুলোতে মূলত আমরা অনেক ধরনের প্রবলেম হচ্ছে সলভ করে থাকি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাইসেকশন মেথডটাকে আপনার ব্যবহার করা যায়। যেমন in fluid mechanics, solving the flow rate in a pipe system where the pressure drop in a non-linear can be approached with this method. For example, finding the flow rate that is satisfy the Bernoulli equation in system with complex geometry. Bernoulli equation এর যে জিওমেট্রিটা আছে এটা খুবই কমপ্লেক্স, সো ওইখানে হচ্ছে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে জিনিসটাকে সলভ করতে পারবো। ক্লিয়ার? এইটা গেল হচ্ছে আপনার একটা মানে ইঞ্জিনিয়ারিং নন লিনিয়ার ইকুয়েশন সলভিং এর ক্ষেত্রে। এরকম আরো হিউজ ইমপ্লিমেন্টেশন আছে, যেমন থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। থার্মোডাইনামিক্স এরটা মোটামুটি মনে হয় সবারই জানার কথা। থার্মোডাইনামিক্স সম্পর্কে তো আইডিয়া আছে নাকি? আচ্ছা, তাহলে the bisection method is employed in thermodynamic calculations to determine the root of the equation involving state properties such as temperature or pressure. আচ্ছা, এখন আপনাদেরকে একটা ছোট্ট কাজ দিব। এর মধ্যে মোস্ট প্রবাবলি আপনাদের কন্ট্রোল সিস্টেম সম্পর্কে, তারপরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, লোড অ্যানালাইসিস যেটা আছে, মেডিসিন ডোজ, দেন হচ্ছে থার্মোডাইনামিক্স, আর নাম্বার 1 এ ইলেকট্রিক্যাল এনার্জি, এই কয়েকটা নিয়ে আপনারা মোরলেস হচ্ছে পড়ালেখা করছেন, ঠিক আছে। আপনাদের নেক্সট কাজটা হবে একটা শর্ট প্রেজেন্টেশন রেডি করা একটা গ্রুপে। গ্রুপে বলতে হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালি দিলে আমি ক্লাসের টাইম নিয়ে ম্যানেজ করতে পারবো না। আজকে কয়জন এসেছে কাউন্ট করতো? 17 জন। 17 জন তো 8টা গ্রুপ হবে, যে কোনো একটা গ্রুপে হচ্ছে 3 জনকে নিয়ে ওকে করে 17, আমাকে ধরলে আমি তো ইনক্লুড হতে পারছি না। তাহলে এখন যেহেতু 17 জন 8টা গ্রুপ করবেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন, কাজটা কি হবে বলে দিচ্ছি। আপনাদের কাজ হবে হচ্ছে একটা শর্ট প্রেজেন্টেশন রেডি করে আমাকে ক্লাসে মানে সামনে প্রেজেন্ট করবেন। এটা কোনো ভিডিও আপলোড বা কিছু হচ্ছে ফেসবুকে করতে হবে না। তাহলে এখানে যেই পয়েন্টগুলো হলো আপনাদের কমন পয়েন্ট, যেমন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সলভিং নন লিনিয়ার ইকুয়েশন, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স, ফাইন্ডিং টেম্পারেচার এন্ড প্রেসার, এরপরে হলো কি আপনার কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে রাবিবের করা উচিত, নেক্সট হচ্ছে মেডিসিন ডোজ ক্যালকুলেশন, এটা একবার পড়লে পারবেন, কন্ট্রোল সিস্টেম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। এই কয়েকটা পয়েন্টকে হচ্ছে নিজেদের মধ্যে ডিভাইড করবেন, দুইজন মিলে একটা পয়েন্টকে প্রেজেন্ট করবেন যে একে আমরা কিভাবে হলো বাইসেকশন মেথডের মাধ্যমে হচ্ছে এটাকে সলভ করতে পারছি, ঠিক আছে। ওই স্লাইডে শুধুমাত্র থিওরি থাকলে হবে না, আপনাকে এরকম কোনো কিছু পিকচার দিয়ে বোঝাইতে হবে যে অ্যাকচুয়ালি ওখানে কোন পোরশনটাতে বা কোন জায়গাটাতে হচ্ছে আমরা এই ইয়াটাকে ইমপ্লিমেন্ট করছি, বাইসেকশনটাকে বোঝাইতে পারবেন কথাটা। কারণ আপনি ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করছেন অথবা মেকানিক্যাল নিয়ে করতেছেন, তাহলে মেকানিক্যালের এই টাইপের যে প্রবলেমগুলো আছে এখানে হচ্ছে আমরা বাইসেকশন মেথডটাকে ইউজ করে থাকি, বা পাইপের ফ্লো রেটটাকে আমরা বার্নৌলিস ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে পারি। ওই ইকুয়েশনটাকে হচ্ছে বা কমপ্লেক্স যেগুলো আছে ওইখানে আমরা হলো আপনার বাইসেকশন মেথডটাকে ইমপ্লিমেন্ট করে ইটারেশনের মাধ্যমে এক্সাক্ট যে রুটটা আছে রুটটাকে ফাইন্ড আউট করতে পারি। তাহলে এটা বিভিন্ন ছবি দিয়ে আপনি অ্যানিমেশন করলে আরো ভালো, অ্যানিমেশন পারে বা নরমাল পিকচার মানে পিকচার দিয়ে সুন্দরভাবে এক্সপ্লেইন করতে হবে। পার গ্রুপে 2 জন করে মেম্বার রাখতে পারবেন। শুধুমাত্র একটা গ্রুপ হবে যেখানে 3 জন মেম্বার থাকবে, কারণ আজকে আপনারা 17 জন প্রেজেন্ট আছেন, ঠিক আছে। 8টা গ্রুপ, পার গ্রুপ হচ্ছে 5 মিনিটস করে টাইম পাবেন, কারণ আমার তাহলে 50টা 40 মিনিট টাইম লাগবে প্রেজেন্টেশনটা শেষ করতে। ক্লাস এক্স্যাক্টলি 10টায় শুরু হবে, ফার্স্টের দিকে প্রেজেন্টেশনটা হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি আমার মানে যে পড়াটা সেটা কন্টিনিউ করব, বুঝতে পারলাম। আচ্ছা, এখন যেহেতু টপিক কম
গ্রুপ 8টা, সুতরাং নিজেদের মধ্যে ডিসাইড করবেন যে কে কোনটাতে প্রেজেন্টেশন দিতে যাচ্ছে, কিংবা এখন একটা কাগজে লিখে ফেলেন, তাহলে হচ্ছে ওভারল্যাপ হবে না, মানে একই জন মানে 2-3টা গ্রুপ দেখা যাচ্ছে একই টপিক দিলেন, কেউ একটা টপিক চুজ করলেনই না, এরকম যাতে না হয়। দেখেন হ্যাঁ না, অ্যাপ্লিকেশন এটা আমি কালকে রেডি করছি, তো এটা গ্রুপে দেওয়া নাই। আচ্ছা এখানে না 9টা পয়েন্ট আছে, যেহেতু 8টা গ্রুপ, তাহলে যে কোনো 8 জন এরকম ভাবে আমি র্যান্ডম দিয়ে দিব। অ্যাটেন্ডেন্স কি শীটে লিখেছেন কেউ? অ্যাটেন্ডেন্সটা এমন ভাবে সাজান যে যাদের সাথে গ্রুপ করতে যাচ্ছেন ওই 2 জন বা 3 জন যাতে একসাথে করে থাকে। একটা গ্রুপে শুধু 3 জন মেম্বার রাখবেন, বাকি গ্রুপগুলোতে 2 জন 2 জন করে রাখবেন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সে মনে করেন হচ্ছে সাইকি আর জাইন থাকতে যাচ্ছে, তাহলে পরপর 2 জনের নাম লিখবেন, বা জাইন রাবিব আর পাশে নামটা কি জয়রুল 3 জন থাকতে যাচ্ছে, তাহলে আপনাদের নাম 3 জনেরটা একসাথে লিখবেন, বুঝা গেল? তারপর আমি পাশে পাশে নাম্বার দিয়ে একবারে ছবি দিয়ে দিচ্ছি, ওইভাবে একটা কাজ করবেন। আর এটা আমি পিডিএফ কপি আপনাদের কাছে গ্রুপে শেয়ার করে দিব। তাহলে 1 নম্বরে কি পেয়েছেন? ফর एग्जांपल একে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং সলভিং নন লিনিয়ার ইকুয়েশনস, 2 এ দেওয়া আছে আপনার ফিনান্স ব্রেক ইভেন অ্যানালাইসিস, 3 এ আছে ফিজিক্স। তো এইভাবে হচ্ছে যাতে জিনিসগুলো প্রজেক্টাইল মোশনটা আচ্ছা দিব না, এটাও পারবেন, ইন্টারেস্টিং আছে। হ্যাঁ তিনজন করে এই গ্রুপে আসছে, এই হয়তো ভালো দিনে তো কি ক্লাস করতে পারবে না, পারবে না ওরা হয়েও লাভ নাই। আপনারা লেখা শুরু করেন না, চলে যাচ্ছে। হ্যাঁ 1.5 ঘন্টা লেট, তো 1.5 ঘন্টা লেটে ক্লাসে অ্যালাউ করা হয় না। বুঝতে পারলাম? কারো কোনো কনফিউশন এই পর্যন্ত? ফাইন। আচ্ছা আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই, একটু সবাই ঠান্ডা মাথায় খেয়াল করেন। যাদের হচ্ছে কনফিউশন ছিল যে পরীক্ষার সময় আমাদের কোয়েশ্চেনে কি ইটারেশন নাম্বার বলে দেওয়া থাকবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন এটা একটা পরীক্ষার কোয়েশ্চেন, এস্টিমেট দ্য রুট বাই ইউজিং সেকেন্ড মেথড। এখানে আপনারা এখনো জান নাই, কনসিডার করেন যে এখানে বাইসেকশন মেথডটা আছে। ফর দ্য ফাংশন বলে একটা ফাংশন দেওয়া থাকবে, ইনিশিয়াল কেস x initial equal to -2.6, x0 মানে ফাইনালটা হচ্ছে 2.4, -2.4 ছিল, true root is -2, continue up to second iteration। সো এর সাথে আপনাদের কোশ্চেনের কিছুই মিলবে না, শুধু একটা জিনিসই বোঝানোর ট্রাই করলাম, সেটা হচ্ছে আপনাদের ইন্টারভালটা পরীক্ষায় দেওয়া থাকতে পারে, যদি দেওয়া না থাকে নিজেদের ক্যালকুলেট করতে হবে। ইটারেশন নাম্বার কত ইটারেশন পর্যন্ত আপনি ক্যালকুলেট করবেন, এটা ওইখানে হচ্ছে আপনার কোশ্চেনে মেনশন করা থাকবে, ক্লিয়ার? সো ওই পর্যন্ত হচ্ছে আপনাকে ক্যালকুলেট করে দেন যে ফাইনাল রেজাল্টটা আসে ওই রেজাল্টটা এরকম ভাবে শো করতে হবে। পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাহলে এগুলো দেখে আসবেন। এখানে হোয়াটসঅ্যাপ কাউন্ট করা নাই, তো আমি নিচে দিয়ে দিব। আচ্ছা এবার আসি আপনাদের হচ্ছে কোডিং করার জন্য যে প্যাটার্নটা লাগবে, ওই প্যাটার্নটা একটু বোঝাই। আমরা একদম ইজি ভাবে বাইসেকশনটা যখন সলভ করছিলাম না, যে আমার 2টা রুট দেওয়া ছিল, বা হচ্ছে 2টা রুট আমরা ক্যালকুলেট করে নিলাম, যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, করার পরে ফাংশনে বসে চেক করলাম যে গ্রেটার দ্যান 0 আসে না লেস দ্যান 0 আসে, মানে পজিটিভ না নেগেটিভ, বুঝতে যাচ্ছে? আচ্ছা সবাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, নালে কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবেন না। এটা এবার মানে বোঝার একটু ব্যাপার আছে, শুধুমাত্র আগের মতো প্লাস মাইনাস না, এখন আমরা ফাংশন দিয়ে চিন্তা করব। জি হ্যাঁ বলেন। আমরা যে ম্যাথটা করছি এটা হলো একটা বাইসেকশন, যে মেথড, এই মেথডটার নাম হলো বাইসেকশন। এই মেথড দিয়ে আমরা এই ইকুয়েশনের রুট ফাইন্ড মানে রুট ফাইন্ড আউট করছি। এখন এটার সাথে যে আরো অন্যান্য ইকুয়েশন দেখা যায়, ইলেকট্রিক্যাল, মেডিসিন, ওটা ওইগুলোর হচ্ছে আপনার ইকুয়েশনগুলো সলভ করে যে রুট ফাইন্ডিং করা হয় না, ধরেন আপনার যেখানে অ্যাকুরেসি দরকার লাগে, আপনি তো কয়েকটা ইটারেশন করে নেই, মনে করেন আপনি হচ্ছে পাওয়ার প্ল্যান্টে, আমি এর সাথে যাচ্ছি না, নর্মাল একটা কনসেপ্ট বুঝাই, এখন একটা কিছু ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, ওই ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে আসতে হয় না।
যে আমি যদি এটা ইমপ্লিমেন্ট করি আমার কেমন আসবে রেজাল্ট। তো ওগুলাই ক্ষেত্রে আমরা কি করি, অনেকবার জিনিসগুলোকে বিভিন্ন ভ্যালু বসায় চেক করি না যে এইটার জন্য কি আসতে পারে, ওটার জন্য কি আসতে পারে। তো এই যে যতগুলো অ্যাপ্লিকেশন দেখালাম, ওই অ্যাপ্লিকেশনে যদি আপনি অ্যাকুরেট রুট বের করতে চান, যে আমরা এটা অ্যাকুরেট ভ্যালু তো ভাবে না, আমরা ক্লোজলি অ্যাকুরেট যদি চিন্তা করি যে কত আসতে পারে, তখন হচ্ছে এরকম বিভিন্ন ইটারেশনের মাধ্যমে সলভ করে আসা হয়। তো ওইখানে কি ওদের ইকুয়েশন কি দেয়া থাকবে? যেমন আপনি বললেন না যে আমি পাওয়ার পয়েন্টের কথা বলি, আমি ইনপুট দিব, বা সেক্ষেত্রে ইকুয়েশনটা কি আমরা নিজে তৈরি করব? ইকুয়েশন হয় মানে যে মেথড বলা আছে, ফর एग्जांपल বার্নালিস ইকুয়েশন বলা আছে, তো বার্নালিস প্রিন্সিপালটা ইউজ করে আপনার ইকুয়েশন যদি গিভেন নাও থাকে তাহলে নিজে দ্বারা করতে পারবেন যে এখানে ফ্লুইড রেট কত হবে, তারপর এখানে হচ্ছে আপনার পাসিং কি আছে, টাইম কত, এগুলো দিয়ে আপনি একটা ইকুয়েশন দাঁড় করাবেন। বার্নালিস ইকুয়েশনে বাইসেকশন মেথড অ্যাপ্লাই এক্স্যাক্টলি ওইখানে যে আমরা হচ্ছে বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করবেন, ইটারেশন করবেন, করে এক্সাক্ট রুট কত আসে এটা এই যে মেডিসিনের রুট বের করতে গেলে আমাকে ইকুয়েশনে একটা ইকুয়েশন একটা ইকুয়েশন দেওয়া হবে, এটাকে আপনি বলতে সলভ যে বাইসেকশন মেথড বের করো এরকম। বাইসেকশন মেথডে মেইন রুট কত আসে, ফাইনাল আচ্ছা, রুটটা কত আসে, এখন ম্যাম এটা আমাদের এই সাবজেক্ট যেটা ওই যে এর কোডটা লাগবে, এর কোডিংটা লাগবে, মানে আমরা ধরেন যে ম্যানুয়ালি যদি সলভ করতে চাই সময় অনেক বেশি লেগে যাচ্ছে না, এক্স্যাক্টলি এভাবে করে তো অনেক সময় লাগছে, এই জিনিসটাকে আপনি জাস্ট কোডিং করে দিবেন। এখন আমরা ম্যাথডে শিখবো কিভাবে ওইটার জন্য আরেকটা স্টেপ লাগবে, কারণ ম্যাথল্যাবে আমরা এরকম ভাবে ফাংশন দিয়ে করব, যে ধরেন দুইটা ফাংশন আমি মাল্টিপ্লাই করলাম, লেস দেন যদি 0 হয় তাহলে আমি কোন ধরনের ইনপুট নিব, যদি গ্রেটার দেন 0 হয় তখন কোনটাতে যাব। সো ওই যে যেটা হচ্ছে আপনার লোয়ার আপার দিয়ে একদম ইজি ভাবে বুঝাইছিলাম, ওটাকে এখন একটু জাস্ট ফাংশনের মাধ্যমে দিলাম। তাহলে আমাদের এই মেথডটা হলো শুধু রুট বের করার জন্য কাজে লাগে। এক্স্যাক্টলি মানে ফাইনাল রুট যেটা আছে ওটা বের করা। আচ্ছা, এটা নিচে কি লেখা এসে বসে থাকলো? I kindly switch the internet right now. Check your modern. ফুল স্পিডটা এখানে দেওয়া আছে, এটা কি যদি বলবো তাহলে নিচে আচ্ছা, এই ম্যাথটা কি সবাই দেখতে পাচ্ছেন লাস্টের থেকে? এটার ক্ষেত্রে একটা বড় সরো ইকুয়েশন দেওয়া আছে, ফাংশন অফ x is equal to 6.67.38 divided by x y minus exponential দিয়ে বড় সরো করে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে। কোন মেথড ইউজ করতে হবে? বাইসেকশন মেথড ইউজ করা লাগবে। এখানে আমার ট্রু রুট যেটা আছে, ট্রু রুটের একটা ভ্যালু কোয়েশ্চেনে দিবেন। অনেকের মনে প্রশ্ন ছিল যে যদি আমার নাম্বার অফ ইটারেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি কত দূর পর্যন্ত ক্যালকুলেট করব, এটার কি কোনো বোঝার সিস্টেম আছে কিনা। তো আমাদের কোয়েশ্চেনটা পরীক্ষায় কয়েকভাবে আসতে পারে, যেটা যে কিছুক্ষণ আগে একটা প্রশ্নের স্যাম্পল দেখাইলাম যে আপনার ইটারেশন নাম্বার বলে দেওয়া থাকবে। আরেকটা হতে পারে আপনার ইটারেশন নাম্বার বলে না দেওয়া থাকে, এরকম ভাবে একটা ট্রু রুট ভ্যালু দেওয়া থাকবে, যার উপর ডিপেন্ড করে আপনাকে ইটারেশনে কতদূর আপনি যাবেন এটা ডিসিশন নিতে হবে। তাহলে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। এখানে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালুটা দেওয়া আছে, যদি লোয়ার ভ্যালু আপার ভ্যালু দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম? ফার্স্টের ইকুয়েশন দিয়ে সলভ করতাম। এক্স্যাক্টলি ফার্স্ট ইকুয়েশনে বসাই দিয়ে তখন আবার 1 বাই 1 আমাকে সলভ করতে হতো। তো এখানে যেহেতু আমাকে লোয়ার আপার ভ্যালু দিয়ে দিছে, আমার ওই ঝামেলাটা নাই। তাহলে আমরা প্রথমে ফাংশন যেটা আছে ওই ফাংশনে লোয়ার ভ্যালুটাকে বসাবো, আপার ভ্যালুটা বসাবো, দুইটা মাল্টিপ্লাই করে কত আসছে? 0 থেকে কম মানে নেগেটিভে আসছে। যদি নেগেটিভে আসে তাহলে কি বলতে হবে? যে রুট xl এবং xu দ্যাট মিন্স আপার এবং লোয়ারের মাঝামাঝি কোন এক জায়গায় আছে। তাহলে মাঝামাঝি আছে কিভাবে ক্যালকুলেট করব? দুইটাকে যোগ করে 2 দ্বারা ডিভাইড করে আগের সিস্টেমে। সো আমার আপডেটেড যে রুটটা আসলো এটাকে কি করতে হবে? ওই ফাংশনে আমার ইনপুট দেওয়া লাগবে। ফাংশনে ইনপুট দিয়ে যদি পজিটিভ আসে তখন আমার কি করতে হয়? কোনটাকে চেঞ্জ করতে হয়? পজিটিভ আসলে বড়টাকে চেঞ্জ করতে হয়। তাহলে এখানে কি বলতে হবে? রুট ইজ ইন আপার সাব ইন্টারভাল, মানে পজিটিভ যেটা আছে আপার সাব ইন্টারভাল বলতে পজিটিভটাকে বোঝায়, লোয়ার সাব ইন্টারভাল বলতে নেগেটিভটাকে বোঝায়। ক্লিয়ার? সো এই ল্যাঙ্গুয়েজগুলো এখন একটু লাগবে। সেকেন্ড ইটারেশন একই ভাবে দুইটাকে যোগ করবেন, দুইটাকে ডিভাইড করবেন, করার পরে ক্যালকুলেট করে দেখবেন যে লেস দেন 0 না গ্রেটার দেন 0, তার উপর বেস করে আপনাকে হচ্ছে ডিসিশনগুলো নেওয়া লাগবে। এখন ম্যাম এবার লেস দেন আর গ্রেটার দেন 0টা কেন নিলাম? ওই যে আগে যেটাকে আমরা একদম বাংলা করে লিখতেছিলাম না, যে মানে ইয়াটা হচ্ছে আপনার 0 মানে পজিটিভ আছে এর জন্য হচ্ছে সামনেটা চেঞ্জ হবে, নেগেটিভ আছে এর জন্য হচ্ছে পরেরটা চেঞ্জ হবে, ওইটাকে ম্যাথমেটিক্যালি আপনি যদি এক্সপ্রেস করতে চান তাহলে দুইটা ফাংশনের মাল্টিপ্লিকেশন যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় মানে কি প্লাস, তাহলে এটা আপার সাব ইন্টারভালে যাবে। আর হ্যাঁ
0 থেকে ছোট বলতে কি মাইনাস, তাহলে এটা লোয়ার সাব ইন্টারভ্যালে যাবে। মানে জাস্ট পরীক্ষার সময় ল্যাঙ্গুয়েজ গুলো এইভাবে দেয়া লাগে। আর প্রথমেই আপার সাব ইন্টারভ্যাল লোয়ার সাব ইন্টারভ্যাল দুইটা ফাংশনাল মাল্টিপ্লিকেশন দেখালে আপনাদের কাছে একটু ডিফিকাল্ট হয়ে যেতে বুঝতে, ওই জন্য একদম ইজি প্রসেস যেটা ইজি প্রসেসে দেখাইছি। যা ওইখানে করা আছে এটা মেইন পরীক্ষায় করার জন্য, মানে যা ওইখানে বোঝানো আছে এখানে এক্স্যাক্টলি তাই করা আছে, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা একটু ভ্যারি করা। মানে এখানে ডিফাইন করা আছে আর ওইখানে আমরা এখানে ধরে নিয়েছি। হ্যাঁ, এখানে যেমন ভালো বলছে যে এখানে আমরা একদম অ্যাকুরেটলি ডিফাইন করা যে লেটস কনসিডার f of xl মাল্টিপ্লাইড বাই f of xr যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে রুটটা হচ্ছে আমার আপার সাব ইন্টারভ্যালে যাবে। আর ওইখানে আমরা বলছিলাম রুটটা যদি প্লাসে আসে তাহলে প্লাসকে আমি সরাই দেব, মাইনাসে আসলে মাইনাসকে সরাই দেব, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ইজি করা ছিল এখানে। ক্লিয়ার? আচ্ছা, সো এরপরে আমাদের যেটা লাগবে এভাবে অনেক সময় গ্রাফও ড্র করতে হতে পারে। গ্রাফ ড্র করতে হলে আপনাকে x আর ফাংশন অফ x এর ভ্যালুটা এই কোশ্চেনে দেওয়া থাকবে, জাস্ট ওই পয়েন্টগুলোকে বসায় গ্রাফিক্যালি ড্র করে দিবেন। আচ্ছা, একটা ইকুয়েশন একটু লিখে রাখেন। আমাদের হচ্ছে পরীক্ষার সময় যদি এরর ক্যালকুলেট করতে বলা হয়, এরর ক্যালকুলেশনের জন্য আপনার আবার দুইটা ফর্মুলা লাগবে। যদি অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট রিলেটিভ এরর বের করতে বলে অর্থাৎ এপসাইলন a, তখন হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। অনেক বইতে দেখবেন হচ্ছে নিউ x নিউ মাইনাস x হোল ডিভাইডেড বাই x নিউ এভাবে দেওয়া থাকে। এটা হলো কি বের করব আমরা? এটা যদি আপনাকে পার্সেন্টেজ অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট রিলেটিভ এরর বের করতে বলে, আর যদি হচ্ছে আপনি কি শুধুমাত্র নেগেটিভে ইন্টারভাল আসে সেটার কথা বলতেছেন, যে মানে ইয়া করার পরে যখন এই এরর ক্যালকুলেট করবেন ওটার কথা বলছেন, তাহলে নিয়ে আসেন এরর ইকুয়েশন। এই যে সাইডে কারেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই কারেন্ট, কারেন্ট ভ্যালু বলতে x নিউ যেটা মাইনাস প্রিভিয়াস বলতে x ওল্ড ডিভাইডেড বাই হচ্ছে x নিউ। না 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 এটা বাইসেকশন দিয়ে না। আচ্ছা, কারণ মনে এই অঙ্কটা করার সময় কোশ্চেন আসে না যে আমি 12 আর 16 কেন নিলাম বা এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো। 12 আর 16 দেয়া না, এখানে তো লোয়ার আর আপার। আচ্ছা, আমি তো একটু আগে বলতেছিলাম না যে ম্যাক্সিমাম টাইম আপনারা যখন ক্যালকুলেশন করবেন পরের দুইটা ভ্যালু আসার কথা। তো যদি এরকম ভাবে হচ্ছে 12 16 আমাদের ডিরেক্ট কোশ্চেন দেয়া নাই, কিন্তু একটা টেবিল দেওয়া আছে, এই ম্যাথের সাথে আর একটু অ্যাড হবে একটা টেবিল। টেবিলটা সবাই খাতায় ড্র করে রাখেন, আর এই অঙ্কটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, যখন আমরা নিজেরা ক্যালকুলেট করি তখন তো হচ্ছে 1 1 করে করে ইনক্রিজ করি, তাই না? 0 1 2 3 এভাবে হচ্ছে নেই। আর এই প্রশ্নটার অ্যাক্রসে একটা টেবিল গিভেন আছে, এই বইয়ের
বা ফাংশন অফ সি এটা আমাদের দেওয়া ছিল 4 এর জন্য আসে হলো 34.115 8 এর জন্য দেওয়া হচ্ছে 17.653 12 এর জন্য বলা ছিল 6.067 16 এ বলা ছিল -2.269 আর 20 তে বলা হচ্ছে -8.401 তাহলে এবার একটা ব্যাপার লক্ষ্য করে দেখেন আমাদের পজিটিভ আর নেগেটিভ ভ্যালু কার মধ্যে আছে 12 আর 16 এই ইন্টারভ্যালে না তাহলে এখানে হচ্ছে শুরুতে যদিও বা আমার হলো বড়টা দেওয়া মানে শুরুতে হচ্ছে প্লাসেরটা পরেরটাতে মাইনাসেরটা বাট স্টিল আমাদের ইন্টারভ্যালটা হবে হচ্ছে 12 থেকে 16 এর মধ্যে কারণ 12 এর জন্য আমি পাচ্ছি পজিটিভ 16 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে নেগেটিভ তাহলে এখানে আমাদেরকে বলে দিতে হবে যে we can see that the function changes sign between values of 12 and 16 therefore the initial estimate of the root x lies on this interval মানে f(x) এর ছোট ভ্যালুটা আমি আগে লিখব হ্যাঁ ছোটটা আগে বড়টা করে তারপর নাম fx লাগবে কোনটা fx টা লাগবে শুধু এটা নিয়ে আমরা করতে পারবো fx লাগবে যে যখন আপনি এই দুইটাকে যোগ করে 12 আর 16 তে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন তারপর আবার যখন বসাবেন তখন তো এই ফাংশন লাগবে হ্যাঁ আইটারেশনের নেগেটিভ আসলে ওই শুরুতে বসাবো হ্যাঁ নেগেটিভ করে বসাবো এখানে হচ্ছে আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনার লোয়ার 16 আর আপারটা হচ্ছে 16 সরি লোয়ার 12 আপার 16 কারণ আমরা এই সাইডের ভ্যালুটাকে চুজ করব যেটা ছোট ওইটাকে লোয়ারে বসাবো যেটা বড় সেটাকে হচ্ছে আপারে বসাবো পরবর্তীতে আমি আইটারেশন বের করব না আবার ইটারেশন যখন বের করব তখন যোগ করবেন 12 যোগ 16 যোগ তখন আমার নেগেটিভ ভ্যালু আসবে নেগেটিভ আসলে তখন এই যে ছোট টার্মটাতে লোয়ারে বসাবেন ম্যাম এখানে তো আমার যে ভ্যালু আসছে হ্যাঁ। লোয়ারের জন্য তো পজিটিভ ভ্যালু আসছে লোয়ারের জন্য পজিটিভ ভ্যালু আসছে কিন্তু 12 এর জন্য 6 আসছে মানে আপনারা কি যে এইখানে যখন ভ্যালু ইনপুট দিবেন এটার কথা বলতেছেন এই যে এটা স্টেপ 3 টাই দেখাবো স্টেপ 3 এখানে কিন্তু আমার ওই ভ্যালু বসানো আর দেখানোই নাই এটার ক্ষেত্রে যেই কাজটা করতেছি সেটা হচ্ছে আপনার এই কন্ডিশনটা স্যাটিসফাই করাচ্ছি কন্ডিশন স্যাটিসফাই করার পরে জাস্ট ভ্যালুটাকে নিয়ে পরের স্টেপে যে দুইটা হচ্ছে আপনার ট্রু মানে দুইটা যে এরর আছে এরর দুইটাকে ক্যালকুলেট করতেছি আমি কোন ভ্যালুটাকে রাখবো রিপ্লেস করব আচ্ছা আমি বোঝাই দিই দেখেন এখানে আমার ফার্স্ট ইটারেশনে কত এসেছিল গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ হ্যাঁ তাহলে পজিটিভ আসলে আমি এখানে ভ্যালু বসানোর সময় কোনটাকে নিব বলেন তো কোনটাকে রিপ্লেস করব 12 কে না 16 কে তখন আমি 12 কে করব 12 কে রিপ্লেস করে দিবেন পজিটিভ ভ্যালু হ্যাঁ, আসছে তাই হ্যাঁ। এটাই জিজ্ঞেস করব আচ্ছা যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমি পরেরটাকে নেগেটিভটাকে নেগেটিভটাকে replace রিপ্লেস করে দিবেন আমরা বলতেছি এই আচ্ছা এইটার তাহলে পিডিএফটা আমি আপনাদেরকে একটু পরে নিচে দিয়ে দিচ্ছি সিরিজ করতেছে আরে কি গরম তো লাগে জমিরও তো নাই আর বুঝি নি রিমোট আছে জুয়েল ভাই হাতে বন্ধ করে দিব না আরে না গরম লাগে বন্ধ করছো ফ্যানটা বন্ধ করো ওই তোমরা তো পিছনে বসে ঠান্ডা লাগে কি হবে আপনি এসি নিচে বসুন না তাহলে তো হবে জায়গাটা রাখো টিভি শেখেছি না বলছিলেন জায়গা না কিছুক্ষণ থাক। শীত লাগছে তো বসে নেই সাসপেন্সে বসে আগে আসতে হবে ধারণাটা পিছনে বসতে হবে না এখানে বসতে হবে না গরম লাগে ওরা আসলে এসে ছাড়াই ওকে এবার ওকে কোডে আইটাটা সম্বন্ধে সোজা না আমি কোডে কি আইটাটা সোজা ওইটাই সোজা। কোডে কি কোডে না আইটাটা সোজা তুমি যেগুলো মুখস্থ করছো ম্যাম জানেন আমাদের লাস্ট সেমিস্টার আগে সেমিস্টার এই গ্রুপের কাগজ কই? কি না সি প্রোগ্রাম জানি না কিন্তু আমাদের শিক্ষক মাস্টার ভালোই পড়াতো কিন্তু সমস্যা হয়ে গেছে আমি তো পারি না কিছু কোন মুখস্থ করছিলেন ম্যাম পুরো মুখস্থ এক ক্লাসে করছেন না। তারপর কোন মুখস্থ করতে এখন আমি পারি না ইউজ করতে কি করব কথা আচ্ছা, বলবেন এবার এই কোডটা সবাই একটু বোঝার ট্রাই করেন তো দেখি কতটুকু বোঝানো যায় ফার্স্টে আমরা যখন ম্যাথটা দিলে ভালো হয়। একটা
আছে? ঠিক আছে। আমার একটা তো মুখস্থ করিনি, 11টা ছিল, 11টা মুখস্থ করেছি, 11টা মধ্যে করতে আসছে। এটা আমার কোর্সে কি করবে দেখেন ওর লাগবে হলো না। ম্যাটল্যাবে হচ্ছে প্রথমেই আমরা এই সিএলসি ক্লিয়ার অল এইগুলো হচ্ছে আমরা ডিক্লেয়ার করে নেব, মানে হচ্ছে আপনার ফাংশনগুলোকে বা কমান্ড উইন্ডোতে যখন আসে ফার্স্টে সিএলসি ক্লিয়ার অল এই কয়েকটা জিনিস একটু লিখে নিতে হয়। দেওয়ার পরে আমাদের ক্লিয়ার অল ক্লোজ অল এই অংশটুকু হচ্ছে আমাদের একদম বেসিক। ম্যাটল্যাব সবসময় হচ্ছে আপনার যখনই লিখবেন তখনই ক্লিয়ার অল ক্লোজ অল এই কয়েকটা ফাংশনকে আমরা ফার্স্টে ডিফাইন করে নিতে হয়। সিএলসি তে যেটা বোঝায় যে ক্লিয়ার দ্য কমান্ড উইন্ডো, then clear all বলতে বোঝাচ্ছে removes all variables from the workspace, freeing up the system memory, আর close all বলতে closes all open figure windows। সো ধরেন আপনি এই কোড যদি আগে হচ্ছে আমরা ম্যাটল্যাবে তো এমন হয় না যে অনেক সময় কোড করতে করতে আবার নতুন কোন একটা কিছু আমরা ইনপুট দিচ্ছি, তো সব সময় গুড প্র্যাকটিস হচ্ছে এই কয়েকটা জিনিস ডিক্লেয়ার করে নেওয়া, যাতে করে আপনার হতো যদি কোনো কমান্ড উইন্ডো খোলা থাকে ওইটাকে ক্লিয়ার করতে হয়। সেকেন্ডলি হচ্ছে যদি কোনো ভেরিয়েবল ওয়ার্ক স্পেসে থেকে যায়, ধরেন আপনি ভেরিয়েবলটা দেখতে পাচ্ছেন না কয়েক লাইন নিচে যে আছে, তো আপনি কোড উপরে লিখতেছেন, তো যখনই সিমুলেট রান করতে যাবেন তখন কিন্তু ওই ভেরিয়েবলের জন্য হচ্ছে আপনার অ্যাকুরেট রেজাল্ট আসবে না, এরর মেসেজ শো করতে থাকবে। সো আমার ফার্স্টে হচ্ছে ক্লিয়ার অল যদি আমি লিখে নেই তাহলে রিমুভস অল ভেরিয়েবলস ফ্রম দ্য ওয়ার্ক স্পেস, ফ্রিং আপ দ্য সিস্টেম মেমোরি। আর ক্লোজ অল বলতে বোঝায় যে যদি কোনো ফিগার ওপেন থাকে, মানে আপনি সিমুলেট করার পর তো ওইটার অ্যাক্রস একটা ডায়াগ্রাম আসে তাই না, ওই ডায়াগ্রামটাকে হচ্ছে আপনি সব ক্লোজ করে নিলেন, নেয়ার পরে যে আপনি কোডিংটা শুরু করবেন। বুঝতে পারছি? ক্লোজার ডায়াগ্রাম সহ হ্যাঁ, ক্লোজ অল বলতে হচ্ছে সব ফিগার যদি থাকে ওইগুলো আর কি ক্লোজ করবে। তাহলে ক্লোজ অল ওপেন ফিগারস, ক্লিয়ার অল মিন্স রিমুভ অল ভেরিয়েবলস ফ্রম দ্য ওয়ার্ক স্পেস, ফ্রিং আপ সিস্টেম মেমোরি, আর সিএলসি মিন্স ক্লিয়ার দ্য কমান্ড উইন্ডো। আচ্ছা, এখন আমরা এই যে কোডের ইনিশিয়ালাইজ করা থাকে, যেমন হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের বলা ছিল কত, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 12, ফাইনাল ভ্যালু যেটা আছে সেই ফাইনাল ভ্যালুটা হলো আমার 16, মানে লোয়ার ভ্যালু ছিল 12, আপার ভ্যালু ছিল হচ্ছে 16, ট্রু রুট বলা ছিল, ট্রু ভ্যালু হচ্ছে 14.7802। তাহলে আমাদেরকে হচ্ছে প্রথমে এই কয়েকটা জিনিস ডিক্লেয়ার করে নিতে হবে যে আমার কোডে এই এই জিনিসগুলো আমাকে বলে দেওয়া আছে, তাহলে আমি ডিক্লেয়ার করে নিলাম। আরেকটা মনে হয় দেখাইতে ভুলে গেছি, যে ম্যাথটাকে কিছুক্ষণ আগে দেখালাম না, ওই ম্যাথটার কোন ইটারেশন পর্যন্ত যাওয়া লাগবে ওইটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ট্রু ভ্যালুটা কত দেওয়া আছে ওইটার উপরে। আমি একবার দেখাই দেই। ওইখানে আমার ট্রু ভ্যালু কত দেওয়া আছে, 14 দেওয়া ছিল, 14 পয়েন্ট সামথিং আছে না। তাহলে এই জায়গাটা তো খেয়াল করে দেখেন, আমরা একদম শেষ পর্যন্ত যখন 14 এর ক্লোজ ভ্যালু আসছে ওই পর্যন্ত যে হচ্ছে স্টপ করে দিয়েছিলাম, এখানে আমার 14.8 পর্যন্ত এসেছিল। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এরর কত এসছে, এরর হচ্ছে 5 এর নিচে চলে আসছে না, তাহলে এরর যখনই 5% 5 বলতে 0.5% এর নিচে চলে আসছে, আবার এই ডাইরেকশনটা ওই পর্যন্ত হচ্ছে আমরা স্টপ করতে পারবো। আর কোডিং এর ক্ষেত্রে যখন আপনি এগুলা কোড করতে যাবেন শুরুতেই হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করে নিতে হবে যে আমার ইনিশিয়াল কত দেওয়া আছে, ফাইনাল কত, আর হচ্ছে আমার ট্রু ভ্যালু কত। তাহলে দেখেন আমি এগুলাকে একটু আলাদা আলাদা ভাবে আমরা লিখে রাখছি এই আস্তে আস্তে। কাইন্ডলি একটু জুম দিতে এটা অলরেডি দেখা যায়। তাহলে x0 and x1 are the initial cases for the interval in which the root is assumed to lie. So first of all আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম দুইটা আমরা ইনিশিয়াল কেস ঠিক করে নিচ্ছিলাম যার মধ্যে আমার রুটটা থাকবে, তাই না। ওই একই কাজ কি করতে হবে, আমাকে কোডেও করতে হবে। তাহলে কোডে আমরা x0 আর x1 এই দুইটাকে ইনিশিয়াল কেস হিসেবে ইন্টারভাল সেট করে নিলাম যার মাঝে হচ্ছে আমার রুটটা থাকবে। বোঝা গেল? তাহলে এটা একবার একটু ভালো করে দেখেন, x0 equal to 12, x1 equal to 16। এখন আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় আমরা xl দেই, সাবস্ক্রিপ্টে দেখবেন x এর নিচে স্মল l দেওয়া থাকে, আপারে x এর সাবস্ক্রিপ্টে u দেওয়া থাকে। কিন্তু যখন আমরা কোডে ডিফাইন করব 0 মিন্স হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে ফাইনাল ভ্যালুকে 1 দিয়ে 0 1। তাহলে x0 12, x1 হচ্ছে 16। এদের পরিচয়টা কি, x0 and x1 are the initial
special cases for the interval in which the root is assumed to lie. আর ট্রু ভ্যালুটা আমার এখানে কত বলে দেওয়া আছে? ট্রু ভ্যালু বলে দেওয়া আছে 14.78। এটা আমি জিজ্ঞেস করছিলাম না পয়েন্টের পরে কত? 14.78 বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি 14.8 বোঝায়, তাই না? তাহলে আমি ম্যাথে যখন ইটারেশন করব, আমার ট্রু ভ্যালু যদি ডিফাইন করে দেওয়া থাকে, তাহলে এক্স্যাক্টলি আমার ওর ক্লোজ ভ্যালু যখন আসবে আমি তখন ওই ইটারেশন শেষ করতে পারবো। আমার এখানে 6th ইটারেশনে কত এসেছিল? 14.8 চলে এসেছিল না? তাহলে ট্রু ভ্যালুর একদম ক্লোজটা হচ্ছে আপনার রিচ করে গেছে, সুতরাং আপনি 6th ইটারেশন পর্যন্ত স্টপ করতে পারবেন। জিনিসটা কি বোঝাতে পারলাম? যদি কোশ্চেনে আপনার কত ইটারেশন পর্যন্ত দেওয়া না থাকে, তাহলে অবশ্যই ট্রু ভ্যালুটা বলে দেওয়া থাকবে। ট্রু ভ্যালু বলার মানে হচ্ছে আপনার এখানে যত ভ্যালু আছে ওইটার ক্লোজ ভ্যালু রিচ করলে আপনি ইটারেশন ওখানে স্টপ করে দিবেন। ক্লিয়ার সবার কাছে? নেক্সট আমার ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন হচ্ছে f of x is equal to 667.38 divided by x, তারপরে 1 minus the exponential একটা ভ্যালু দেওয়া আছে। একদম ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে কিভাবে হচ্ছে ফাংশন মাল্টিপ্লাই আকারে লিখতে হয়, কিভাবে ডিভাইড করতে হয়, ব্র্যাকেটিং সিস্টেমগুলো দেখেন আপনারা। এখন ওই জিনিসটাকে এক্স্যাক্টলি আপনার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমার f of x এখানে এইভাবে লেখা লাগে 667.38 ডিভাইডেড বাই x, এটা কি আকারে আছে? মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাই এর জন্য আমার স্টার মার্ক, এক্সপোনেনশিয়ালকে কেউ শর্টে ই লিখে দিবেন না, পুরো exp লিখতে হবে, তাহলে কিন্তু ফাংশন কল করতে ধরতে পারবে না। এখানে হচ্ছে আপনার ফাংশনগুলো কল করার একটা প্রসেস আছে, যে আপনি যাকে কল করছেন, যেমন হচ্ছে টেনসেন্ট লিখতে হয় পুরোপুরি, এক্সপোনেনশিয়ালে শুধু ই লিখলে হয় না, exp লিখতে হয়। সো এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন x কেন দেওয়া হয়েছে? কোনটা? x এই যে ফাংশন অফ x এর এটা বোঝানোর জন্য। হ্যাঁ মানে আর প্রোগ্রামে যখন লিখবো তখন exp লিখতে হবে। হ্যাঁ, প্রোগ্রামে যখন লিখবেন তখন exp লেখা লাগবে। আর এই যে exp এর মাথার উপরে মাইনাস তে একটা ভ্যালু দেওয়া আছে না 0.146843x, তাহলে এই x টা কি আছে? এই ভ্যালুটার সাথে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, রাইট? সো আমি যখন এখানে লিখবো, এর মাথার উপর অবশ্যই একটা ব্র্যাকেট আমাকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু অর্ধেক ভ্যালু ক্যালকুলেট করবে, মাল্টিপ্লাইড x টাকে ছেড়ে দিবে। সো ব্র্যাকেটিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টোটালটার সাথে x গুণ আকারে তার ও হচ্ছে এক্সপোনেনশিয়ালের সাথে আছে। তাহলে টোটালটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই ব্র্যাকেট ক্লোজটা কার জন্য? এইটুকুর জন্য, এইটুকুর জন্য, রাইট? আর এই টোটাল ব্র্যাকেটটাকে কি আমরা আবার ক্লোজ করতে হবে, তাহলে এই টোটাল ব্র্যাকেটটা হচ্ছে এখানে ক্লোজ মাইনাস 40। ক্লিয়ার? আপনি কোথায় গেছিলেন? ডিউটি? আরে ক্লাসে তোমরা বসেন। ম্যাম এই এক্সপোনেনশিয়ালের তো এখানে পাওয়ার আছে, যদি সহগ থাকে তখন কি করতে হবে আমরা? তাহলে এই যে মাল্টিপ্লাই আকারে মানে 4x থাকলে তাহলে 4 ইনটু এক্সপোনেনশিয়াল এভাবে লিখে দিতে পারতেন। আর এটা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য টাইমই পাওয়ার ফরম্যাটেই থাকে, কারণ আমরা এক্সপোনেনশিয়ালি গ্রাফটা কি করি, আইদার রাইজ হয় অথবা ডিক্লাইন হয়, তাই না? সো আমার হচ্ছে এটা অলওয়েজ পাওয়ার ফরম্যাটেই দেওয়া থাকবে। তো পাওয়ার আকারে থাকলে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু ঠান্ডা মাথায় এই ইকুয়েশনটা আমরা যখন হাতে লিখি তখন কিন্তু ব্র্যাকেট দেই না, কিন্তু যখনই আপনি এইখানে ব্র্যাকেটটা মিস করবেন তখন দেখা যাবে কি এই পরের অংশটুকু আর কাজ হচ্ছে না। তাহলে আমাকে টোটাল অংশটুকুকে মাইনাসের আগ থেকে শুরু করে এইটুকুকে একটা ব্র্যাকেটে রাখতে হবে। যেহেতু x টা গুণাকারে আছে, অনেকে যে ভুলটা করে ফেলে এখানে x এর মাল্টিপ্লাইড সাইনটা দেয় না। যদি মাল্টিপ্লাইড সাইন না দেন তাহলে কিন্তু ম্যাটল্যাব কাজ করতে পারবে না, কারণ আমরা হাতে লিখলে দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে এই টোটাল ভ্যালুর সাথে মাল্টিপ্লাইড বাই x, বাট অ্যাকচুয়ালি যখন আপনি ম্যাটল্যাবে কোডিং করবেন তখন ওকে এই কমান্ডটা দিতে হবে যে এর সাথে এটা গুণ হবে, বুঝতে গেল? আর এই টোটাল টুকু যে ব্র্যাকেট ক্লোজ আছে এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আর আরেকটা জিনিস, এই ভ্যালুকে যখন লিখছেন তখনও একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। যদি ইউজ না করেন তাহলে কিন্তু এই টোটাল ফাংশনটার সাথে মানে এই পার্টটুকুর সাথে এটা কাজ করবে না। আবার ব্র্যাকেট ইউজ করতে হবে, এরা মাঝখানে কি চিহ্ন আছে দেয়া না থাকলেও মাল্টিপ্লাইড আকারে আছে, তাহলে এই জায়গাটা যেহেতু গুণ আকারে আছে এটা বোঝানোর জন্য আমাকে এখানে একটা মাল্টিপ্লাইড সাইন ব্যবহার করতে হবে। আর এই দুইটা ডিভাইড ফরম্যাটে ছিল, ডিভাইডের জন্য হচ্ছে এখানে স্ল্যাশটা দেওয়া। ম্যাম রুট থাকলে কি ডাইরেক্ট রুট লিখে দিব আর ডাবল রুট? হ্যাঁ, বোঝা গেল এই পর্যন্ত? ম্যাম এটা কি ফাংশনে যাবে? ফাংশনের জন্য আপনি বলেন ট্রু ভ্যালু থাকলে ব্র্যাকেটের সাথে কিসের মধ্যে স্টপ করতে হবে? এই যে এখানে আপনার ট্রু
ভ্যালু বলে দেওয়া আছে কত 14.7802 না। দেখেন আমরা যখন ক্যালকুলেট করছিলাম, ক্যালকুলেট করার পরে যে ইটারেশনে যে আমার ভ্যালু হচ্ছে আপনার এই 14 ক্লোজ চলে আসছে। 14.78 বলতে কি বোঝায়, বেসিক্যালি 14.80, রাইট? সো আমার যখনই 14.8 চলে আসবে আমি ওই পর্যন্ত ক্লোজ করে দেব, এরপরে আমার ইটারেশনে যাওয়ার দরকার নেই, কারণ আমার কততম আইটারেশন করতে হবে সেটা বলা নাই, বলছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে রাইট। আপনাদেরকে একটা যে কোশ্চেন দেখালাম এখানে ইটারেশন নাম্বার বলে দেওয়া ছিল, এখানে কিন্তু ইটারেশন নাম্বার বলে দেওয়া। এই প্রশ্নটা খেয়াল করে দেখেন, আপনার কোনো ইটারেশন নাম্বার বলা নাই, শুধুমাত্র ট্রু ভ্যালুটা দেওয়া আছে, ইনিশিয়াল কেস মানে আপার আর লোয়ার ভ্যালু দেওয়া, ফাংশনটা দেওয়া। দুটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে? ও ম্যাম, তার মানে ট্রু ভ্যালু যেটা দেয়া আছে ওটা পাওয়া না থাক পর্যন্ত ওইটা না পাওয়ার পর্যন্ত ইটারেশন করতেই থাকবেন। যদি 10 এ যে পাইতেন তাহলে 10 মানে 10 পর্যন্তই আপনার করা লাগবে। ম্যাম x আর x0 আর x1 আমরা এখানে 12 আর 14 ধরছি, যে কোনো একটা কিছু ধরতে পারতাম মাইনাস। না না, এই যে এখানে টেবিল অনুযায়ী হচ্ছে আমার 12তে পজিটিভে ছিল, 16তে যে নেগেটিভে ছিল, তাহলে 12 আর 16। আর যদি আমি পরীক্ষায় টেবিল না দিয়ে দিই তখন এই বুলেট মানে আপনার মেনশন করা থাকবে যে 12 আর 16 হচ্ছে আপনার লোয়ার আপার ভ্যালু, এটার অ্যাক্রস হলো ইনিশিয়াল কেসটা আমার 12 16, অথবা বলা থাকবে রুট লাইস বিটুইন 12 আর 16, নাও ক্যালকুলেট দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম অর ইটারেশন নাম্বার। x0 হবে 12, x0 হবে 12, x1 হবে হচ্ছে 16। আচ্ছা, এখন দেখেন আমরা তো যখন ইনিশিয়াল করলাম তখন x0 x1 দিয়ে করলাম, তাই না? যখন ম্যাটল্যাব কোডে লিখবো তখন ফাংশন অফ x0 এ আমরা ফাংশন দিয়ে আবার সলভ করছিলাম না, যে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ভাবে f of x আর নিচে এরকম ভাবে ফাংশন অফ x কে আছে একটা ইকুয়েশন যে x কিউব মাইনাস x মাইনাস 11, এটার মধ্যে আমরা আবার ইনপুট দিচ্ছিলাম, 0 তে কত আসে, 1 এ কত আসে, 2 তে কত আসে, এভাবে আমরা ইনপুট দিচ্ছিলাম না। তো এই যে ফাংশন অফ x বা আমরা যে x1 x2 x3 এভাবে লিখছিলাম, ওই জিনিসটাকে কি আমার ম্যাটল্যাবেও ডিফাইন করে দিতে হবে, তাহলে তো ম্যাটল্যাব বুঝবে না, ও তো প্রথমে যেটা পাইছে ওটা তো ইনিশিয়াল ভ্যালু পেয়েছে। তো ফাংশন আকারে যখন আমরা ডিফাইন করব তখন f of x0, এই যে f of x0 আর একটা হচ্ছে f of x1 যেটা আছে এটাকে fx x1 এভাবে হচ্ছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে f of x0 and x1 are the values of the function at x0 and x1 respectively। তাহলে x0 এর অ্যাক্রস এর ফাংশনটা হচ্ছে f of x0, x1 এর অ্যাক্রস এর ফাংশনটা হচ্ছে f of x1। বুঝা গেল? আচ্ছা, এরপরে এই যে আমরা পরের দিকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা বললাম যে আমরা হচ্ছে একটু চিন্তা করব অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেল বলতে কি, যে দুইটাকে মাল্টিপ্লাই করে আমার আপার আর লোয়ার রুট যে ভ্যালুটা আছে আর লোয়ারের যে ফাংশনটা আছে এই দুইটাকে গুণ করে 0 থেকে ছোট আসতেছে নাকি 0 থেকে বড় আসতেছে এটা আমরা দেখলাম না। তাহলে 0 থেকে ছোট হলে আমরা কি করছিলাম, ওইটাকে লোয়ার সাব ইন্টারভ্যালে দিয়ে দিলাম, বড় আসলে কি করছিলাম, আপার সাব ইন্টারভ্যালে দিয়ে দিলাম। তো সেম কাজ আমাকে কি করতে হবে, যখন কোডিং করব কোডিংও ডিফাইন করে দিতে হবে যে যদি হচ্ছে এটা আমার 0 থেকে বড় আসে, f of x0 into f of x1 যদি 0 থেকে বড় আসে তাহলে the function doesn't change sign between x0 and x1, choose different initial case। আর যদি ছোট আসে তখন কি করতে হবে, ছোট আসলে হচ্ছে আমাদের এই সাইনটা তখন চেঞ্জ করতে হবে। আর ডিভাইড করার সিস্টেমটা কি, দুইটা যে রুট দেওয়া আছে দুইটা রুটকে অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করা। দুইটা রুটকে যখন আমরা যোগ করলাম মানে ইন্টারভালটাকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করলাম, ওটা আমাদের কি আসছিল, ফার্স্ট রুট আসতো না, ওকে তো আমরা পরবর্তীতে আবার ইউজ করছিলাম। সো ওইটা এখানে ডিফাইন করা আছে যে x of c is equal to summation of x0 and x1 divided by 2। তাহলে ফাংশন অফ x কি হবে, এভাবে আমরা জিনিসটাকে জাস্ট রিপ্রেজেন্ট করে দেব। তাহলে x is the midpoint of the interval between x0 and x1, f of x is the value of the function at its midpoint। যা যা অঙ্কে করছেন সেম জিনিসটাই হচ্ছে এখন কোডে ট্রান্সফার করছি। বুঝতে পারলাম এ পর্যন্ত? আর যদি less than 0 হয়, less than 0 বলতে কি বোঝায়, it means the root lies between x0 and xc, so x1 is updated to xc, otherwise the root lies between xc and x1, so x0 is updated to xc। তাহলে যখন হচ্ছে যে less than 0 greater than 0 আমরা কোনটাকে আপডেট করব এটা ডিসিশন নিচ্ছিলাম না, যে প্লাসেরটাকে সরাবো না মাইনাসেরটাকে সরাবো, ওটাকে আপনি যখন কোডে লিখবেন তখন হচ্ছে less than আর greater than এরকম ভাবে ডিফাইন করতে হবে। যদি less than 0 হয় তাহলে আমি কোনটাকে সরাবো, যদি না হয় তাহলে হচ্ছে কি করব, মানে
এখানে একটা if else কন্ডিশন চলে আসে যে যদি এটা হয় তাহলে আপনার কি আসবে, যদি না হয় তাহলে হচ্ছে আউটপুটটা কি আসবে। আর এরর ক্যালকুলেশনের সময় একটু আগে যে ফর্মুলাটা আপনাদেরকে বললাম যে নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই নিউ ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%, তাহলে এটার আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিব, মানে নেগেটিভে আসুক আর পজিটিভে আসুক অলওয়েজ হচ্ছে আমরা পজিটিভ ভ্যালু নিব, কারণ এরর কখনো আমরা নেগেটিভে রাখতে পারি না। তাহলে অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার জন্য কি করতে হবে, একদম শুরুতে আজকে দেখিয়েছিলাম কয়েকটা আপনার কমেন্ট দেওয়া ছিল যেখানে যে আপনার ফ্লোট ভ্যালু বা হচ্ছে রাউন্ড ভ্যালু যেগুলো আছে, তাহলে অ্যাবসলিউট বোঝানোর জন্য কি করা লাগে, এবিএস দিয়ে তারপর আপনি যে একটু আগে যে ফর্মুলাটা বললাম নিউ মাইনাস ওল্ড বাই নিউ, তাহলে এখানে কি হবে, নিউ বলতে xc নিউ আর xc ওই 0 বলতে বোঝায় ওল্ড, তাহলে নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই নিউ মাল্টিপ্লাইড বাই 100%। এটা যদি করেন তাহলে রিলেটিভ এরর ফ্রম দা প্রিভিয়াস মিড পয়েন্ট যেটা আছে এটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। আর যদি হচ্ছে ট্রু ভ্যালুর যে এররটা আছে যে এরর রিলেটিভ টু দা ট্রু ভ্যালু, তখন হচ্ছে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। ট্রু ভ্যালু কি আমার প্রশ্নে দেওয়া আছে না, তাহলে ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে এই xc ওল্ড ভ্যালু যেটা আছে ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100% যদি আপনি করেন তাহলে এরর রিলেটিভ টু দা ট্রু ভ্যালু যেটা ওটা আমরা পেয়ে যাব। এতটুকু কি বলছেন? হ্যাঁ, এই ফর্মুলাগুলো দুইটা একটু খাতায় লিখেন তো। এটা হচ্ছে নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই নিউ, কিংবা কেন ক্যালকুলেট করতে হয়, রিলেটিভ এরর ফ্রম দা প্রিভিয়াস মিড পয়েন্ট, যে প্রিভিয়াস যে মিড পয়েন্টটা আছে ওইটার সাথে আমি যদি রিলেটিভ এরর ক্যালকুলেট করতে চাই ইন দ্যাট কেস আমাদেরকে ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। আর আমরা যদি এরর রিলেটিভ টু ট্রু ভ্যালু বের করতে চাই যে ট্রু ভ্যালুর অ্যাক্রস আমার এরর এখনো পর্যন্ত কতটুকু আছে, সেই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড যে ইকুয়েশনটা ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে xc বলতে ওল্ড x যেটা ডিভাইডেড বাই ট্রু ভ্যালু মাল্টিপ্লাইড বাই 100%। এই দুটো ইকুয়েশন আপনাদের লাগবেই, কারণ ইটারেশন যতবারই আপনি করেন না কেন এরর ক্যালকুলেশনটা ম্যান্ডেটরি। ম্যাম ম্যাটল্যাবে কি কমেন্ট করে পার্সেন্টেজ দিয়ে? হ্যাঁ, ম্যাটল্যাবে কমেন্ট করে হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, এটা ভালো কোশ্চেন। পার্সেন্টেজ দিয়ে যেগুলো লেখা থাকে ওইটা কিন্তু কোডে কখনো রান করে না, এটা কি সবার জানা আছে? ধরেন মানে হচ্ছে পার্সেন্টেজের কোন হিসাব করতে হলে তখন কিভাবে করতে? হ্যাঁ, যদি ম্যাথে আবার পার্সেন্টেজের হিসাব করা হয় তখন এই যে ইনটু 100 দেওয়া মানে দেখেন এইখানে এতটুকু কিন্তু কমেন্ট করা বলতে কোডে এই জিনিসটা আপনার রান করবে না, আর আপনি যে ইনটু 100 দিয়ে দিচ্ছেন না এটা কিন্তু বেসিক্যালি আপনার পার্সেন্টেজের যে ভ্যালু এটাই দেখাবে। এটা কি এবিএস আগে লেখার কারণে? এবিএস বলতে অ্যাবসলিউট, এটা আমরা এইভাবে লিখি না যে ধরেন হচ্ছে নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই নিউ ইনটু 100%, এভাবে যেটা লিখি না পরম মান এক্স্যাক্টলি ইয়া এটা কি বলে, হ্যাঁ পরম মানই বলে, মডুলাস মডুলাসের কাছে ফর एग्जांपल আমার যদি -2 আসে -2% এটা হচ্ছে 2% হয়ে যাবে, যদি ক্লাসে 2 আসে তাহলে এটা 2 থাকবে। এবিএস এর মডুলাস অ্যাবসলিউট। এই কি এত খুশি কেন এরা, কোড সব বুঝে গেছেন? তাহলে এরপরে এত খুশি হলে কিন্তু গ্রুপ ধরে সামনে নিয়ে আসবো, তখন দেখবেন কেমন লাগে। 3 ঘন্টায় যে আমার টানা কথা বলতে যেমন লাগতেছে ওই রকম লাগবে তখন। Iteration, number of iteration. না, সরাচ্ছি। আচ্ছা, সবার যতটুকু লোড হয়েছে এটা 5 মিনিটস ব্রেকে একটু রিকল করেন। আচ্ছা, সবাইকে আরেকটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে দেই। দেখেন আমরা যখন এখানে ক্যালকুলেট করছি তখন কিন্তু আমাদের দুই ধরনের এরর হয়। একটা এরর হচ্ছে আমার ট্রু ভ্যালু যেটা দেওয়া আছে, ট্রু রুট ফর एग्जांपल এখানে কোশ্চেনে গিভেন 14.78, হ্যাঁ। সো আমরা এখান থেকে যখন রুটটাকে ক্যালকুলেট করছি আমার তো 14.78 আসছে না, তাহলে ওর পার্সপেক্টিভে আমার কিছু এরর হচ্ছে। আর আরেকটা হলো এই যে আমরা যে মিডল পয়েন্টটাকে নিয়ে কাজ করছি, এখানে দেখেন কি বলা ছিল যে আমার
এরর রিলেটিভ এরর ফ্রম দ্য প্রিভিয়াস মিড পয়েন্ট, তাহলে প্রিভিয়াস মিড পয়েন্টের থেকে যে এররটা আছে ওইটাও তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। প্রিভিয়াস এরর থেকে মিড পয়েন্টের এটা আমরা কিভাবে বের করছি, এই যে কারেন্ট ভ্যালু মাইনাস প্রিভিয়াস ভ্যালু ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু ইনটু 100% করে। তো প্রথম থেকে এরর বেশি থাকে, তারপর আস্তে আস্তে যত ইটারেশন বাড়বে তত হচ্ছে এরর কি হয়, কমতে থাকে। তাহলে কমতে কমতে এক সময় হচ্ছে আপনার মানে যে রুট ভ্যালু এটার কাছে যখনই চলে আসে তখন দেখবেন এররটা একেবারেই কমে গেছে। এই ম্যাথের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, আমার প্রথমে এরর কত ছিল, একটাতে ছিল 5.27 আর একটা হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে এই ই অফ এ টা অ্যাকচুয়ালি কি, ই অফ এ অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে যে এটা রিলেটিভ টু ট্রু ভ্যালু। প্রথমে 100% থেকে আমার যে এররটা শুরু হলো এটা আস্তে আস্তে কমতে কমতে 6th ইটারেশনে যে 0.42 হয়ে গেছে। তাহলে যে যাদের মনে একটা কোশ্চেন ছিল যে এই প্রবলেমটা সলভ করে আমার লাভটা কি হচ্ছে, তাহলে আমাদের প্রথমে দেখেন একটা অঙ্কের মাধ্যমে বা একটা জাস্ট আমি সিম্পল কোডিং এর মাধ্যমে এররটাকে কত বেশি থেকে কমায় কত কমে নিয়ে আসতে পারছি যদি আমার একটা রেঞ্জ ডিফাইন করা থাকে। এরপরে যে আমরা এটাকে যখন ইমপ্লিমেন্ট করব কোন একটা কাজে রেজাল্টটা মানে পারফেক্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ই অফ এ আর ই অফ টি কি? একটা এরর হচ্ছে আপনার এই যে ই অফ টি, যেটা ই অফ টি টা মূলত এই এররটা ই অফ টি, তো সরি ই অফ এ যেটা আছে এটা অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ রিলেটিভ এররটা এই যেটা, আর ই অফ টি হচ্ছে আপনার ট্রু ভ্যালুর অ্যাপ্রক্সিমেট এররটা আছে। খাতায় যাদের মনে থাকতেছে না লিখে রাখেন, ই অফ এ হচ্ছে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ রিলেটিভ এরর আর ই অফ টি হচ্ছে এরর রিলেটিভ টু দ্য ট্রু ভ্যালু। কোডটাই কপি করবে, কপি কোড। E of A approximate percent relative error, E of A approximate percent relative error, चलिए Yes, আমরা জানবো। percent relative error। আরেকটা হচ্ছে E of T যেটা E of T error relative to the true value, আর যেটাকে ওই যে ই অফ এ লিখেছেন না অ্যাপ্রক্সিমেট পার্সেন্ট রিলেটিভ এরর, নিচেদের বোঝার সুবিধার্থে আচ্ছা আগে নিচেটা লিখে নেন। ই অফ টি হলো এরর রিলেটিভ টু দা ট্রু ভ্যালু, আর ই অফ এ নিচেদের বোঝার সুবিধার্থে যে এখানে যে কথাটা লেখা আছে একটু নোট করে রাখতে পারেন যে রিলেটিভ এরর ফ্রম দা প্রিভিয়াস মিড পয়েন্ট, এটা যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে লিখেছেন না। আচ্ছা এখানে আমরা যে নামাজের বিরতে হাতার বেশি সময় হয়ে গেছে আজানের বলে এখানে আমরা ট্রু ভ্যালু আমরা এখানে ওই ভ্যালু ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে যে এখানে যে কারেন্ট ভ্যালুটা ছিল ওটা আই খাই ট্রু ভ্যালু মাইনাস কারেন্ট এই ভ্যালুটা। আচ্ছা ম্যাম আমরা এটা কি ম্যাথে সলভ করতে পারবো না? ইনশাআল্লাহ দেখি চলো। এখানে দেখেন এটা কিন্তু ট্রু ভ্যালু মাইনাস হচ্ছে এই যে x অফ c কারেন্ট যেটা এই মানটা ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। কেউ আবার টোটালটা বসাই দেন না, এর সাথে এটা আলাদা শব্দ। কোড এখানে দুই ভাবে করা আছে, ঠিক আছে। একটা হলো কি আপনাদেরকে যেটা এতক্ষণ বোঝাইলাম পার্ট টু পার্ট এরকম ভাবে একটা করা যেতে পারে, আরেকটা ইজি ভাবেও আমি সলভ করছিলাম। এক মিনিট এই যে এটাতে হচ্ছে প্রথমে যে টিআরএল তারপরে হলো সিএলসি এগুলো তো দিবেনই, ইনিশিয়াল কেস ওল্ড ভ্যালু কত দেওয়া আছে ফাংশনটাকে ডিফাইন করা, এরপরে হচ্ছে আপনার ইটারেশন। ধরেন আমি এক নাম্বার ফার্স্ট ইটারেশন থেকে শুরু করে 5th ইটারেশন পর্যন্ত করব, তাহলে এখানে 1:5 দেন হলো মিড ভ্যালু ডিফাইন করার জন্য যে ফর্মুলাটা x0 + x1/2, তাহলে সেম ভাবে হচ্ছে আমার এই ফাংশন যেটা দেওয়া ছিল এখানে f of x বসাইতে হবে। তাহলে আমরা f of x এর সময় কি করছিলাম, ধরেন আমার এটা ক্যালকুলেট করে 2.5 আসলে আমি 2.5 টাকে x এর রিপ্লেসমেন্টে বসাই দিচ্ছিলাম অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখন ওই x এর রিপ্লেসমেন্টে আমাকে কি বসাতে হবে, x এর রিপ্লেসমেন্টে x of c টা বসাই দিতে হবে। আর এক্সপোনেনশিয়াল আমার ফাংশনটা কিন্তু খুবই ছোট, এক্সপোনেনশিয়াল e of -x - x দিয়ে, তাহলে এক্সপোনেনশিয়ালি যেটা আছে তাহলে ব্র্যাকেট দিয়ে -xc মাইনাস দিয়ে xc, দেন হচ্ছে আপনার দুইটা কন্ডিশন যদি লেস দেন 0 হয় তাহলে আপনি কিভাবে আপডেট করবেন
যদি লেস দেন 0 না হয় তাহলে এলস কন্ডিশনে চলে যাবে। কিন্তু শুরুতেই বললাম না একটা ইফ এলস কন্ডিশন আমার অ্যাপ্লাই করতে হবে যে যদি ছোট হয় তখন আমি কিভাবে ফাংশনটাকে ডিফাইন করব, যদি ছোট না হয় তখন হচ্ছে জাস্ট এর উল্টাটা হয়ে যাবে আমার। তারপরে এরর দুইটা যেটা ছিল এরর 1 এরর 2 আর নেক্সট হচ্ছে ইটারেশন 1 2 3 4 5 x axis বরাবর এরর 1 থাকবে, y axis বরাবর এরর 2, দেন হচ্ছে প্লট করলে আপনার এই ধরনের একটা প্লট আসবে। সো এটা পয়েন্টে পয়েন্টে একদম শুরু থেকে ওই যে ক্যালকুলেশন গুলো করে আসছেন ইটারেশন 1 এ দুটো এররের মানে কত আসে অ্যানসার, 2 তে কত, 3 4 যত হচ্ছে নিচের দিকে আসবে তত মানে ইটারেশন নাম্বার যত বাড়তে থাকবে আমার এররের পার্সেন্টেজ তত কমতে থাকবে, এক্সপোনেনশিয়ালি ডিক্লাইন করবে। ক্লিয়ার? আমি এখানে যে কন্ডিশনটা দিছি না আমি if x0 into x1 বা x3 এর ইনটু কেন ওই যে এই অঙ্কটার সময় দেখাইলাম না যে আমরা হচ্ছে এই যে দুইটাকে মাল্টিপ্লাই করে দেখব যদি লেস দেন 0 হয় মানে হচ্ছে আমরা নেগেটিভ তাহলে লোয়ার সাব ইন্টারভ্যালে যাবে, আর যদি হচ্ছে আমার গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ তখন আপার সাব ইন্টারভ্যালে যাবে। লোয়ার সাব ইন্টারভ্যালে যাবে বলতে কি বোঝায়, কোন ভ্যালু চেঞ্জ হয়, নেগেটিভ এটা, আর আপার বলতে কোনটা চেঞ্জ হয়, পজিটিভ এটা। তাহলে এখানেও এক্স্যাক্টলি ওই কাজটাই করা। মাল্টিপ্লাই বলতে কি এখানে আমার প্লাস আসতেছে না মাইনাস আসতেছে এই ডিসিশনটা নেওয়ার জন্য দুইটা ফাংশনকে গুণ করতে হবে। দুইটা ফাংশন বলতে দুইটা ফাংশনের রেজাল্টকে দেখেন আমি বসানোর পরে এই যে এটা কত এসেছিল -0.184 আর f of x এর কত এসেছিল +0.058, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, মানে আমার কোডে যখন বসাবো তখন লোয়ার না আপার এটা তো ওকে বুঝাই দিতে হবে। আমরা না হয় ক্যালকুলেট করার সময় প্লাস আসলে ছোটটাকে সরাই দিচ্ছি, মাইনাস আসলে ছোটটাকে সরাচ্ছি, প্লাস আসলে বড়টাকে সরাচ্ছি, কিন্তু কোড তো আমি বড় ছোট বুঝবে না। কোডকে তো আপনার দুইটা ফাংশনের মাল্টিপ্লাই করে লেস দেন 0 আসলো না গ্রেটার দেন 0 আসলে এটা দিয়ে বুঝাইতে হবে। ক্লিয়ার সবার কাছে? যে কোনো একটা মাইনাস আসলে তো মাইনাস মাইনাস আসে মানে নিচেরটা তো লোয়ারে যাবে, প্লাস আসে মানে আপারে যাবে। ওই কাজটাই দেখেন এখানে করা আছে। যদি লেস দেন 0 হয় তাহলে x1 = xc হয়ে যাবে, আর যদি না হয় তাহলে হচ্ছে x0 = xc, x1 = x1 থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা এখন ঠান্ডা মাথায় 10 মিনিট এই কোডটার দিকে শুধু তাকাই থাকেন। বড় করতে হবে। আজকে ওভারলোড হয়ে গেছে তো এজন্য একটু মনে হয় মাথা হ্যাং করছে। ঠান্ডা মাথায় কিছু চিন্তা করবে না, শুধু কোডটা একটু দেখেন কোন কোন ইকুয়েশন অ্যাপ্লাই করা আছে কি আছে এগুলো একটু তাকাই তাকাই একটু দেখেন। আচ্ছা একটা রিকোয়েস্ট থাকবে এই কোর্সটাকে আপনাদের বোঝার সুবিধার্থে যতভাবে সহজ করা যায় আমি সহজ করার ট্রাই করতেছি। কেমন থিওরি ইনক্লুড আমার করা দরকার ছিল না, আমি নরমালি যে একটা কোড দেখাই দিতাম এই কোডটা বাই সেকশনে যেহেতু ডিভাইড করতে হয় /2 লেস দেন হলে আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন, না হলে এই সূত্র অ্যাপ্লাই করবেন, এভাবে বলে আমি চলে যেতে পারতাম। যাতে আপনারা কোড মেমোরাইজ না করেন এই জন্যই কিন্তু আমি এত কষ্ট করে থিওরিটাও এক্সপ্লেন করছি। একটু আস্তে যেহেতু থিওরিটা এক্সপ্লেন করছি সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যখন কোডটা নিয়ে বসবেন অবশ্যই থিওরির খাতাটা আগে খুলবেন, খুলে বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেকটা লাইনের অ্যাকচুয়ালি মিনিংটা কি। আমরা এখানে কিন্তু আপডেট করছিলাম তাই না, যে ধরেন হচ্ছে আপনার নেগেটিভে আসলে এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিচ্ছিলাম, পজিটিভ আসলে পরেরটাকে প্লাসেরটাকে চেঞ্জ করছিলাম, ওই কাজগুলো এখানে করা আছে। সুতরাং আমরা আপডেটটা কেন করছি কি করছি সবকিছু আমরা থিওরির সাথে রিলেভেন্ট, জাস্ট আপনাদের কাজ হবে একটু সময় নিয়ে জিনিসটাকে কম্পেয়ার করে বুঝে বুঝে পড়া। আমার কোর্সে যেন কেউই কোড মুখস্থ করে পরীক্ষা না দেন, এটা একটা রিকোয়েস্ট। যদি কোড মুখস্থই করবে তাহলে আমাকে বলে দিন, আমি নেক্সট দিন থেকে আর থিওরি পড়া এত কষ্ট করবো না। আর যদি বুঝে করেন তাহলে হচ্ছে আমি থিওরিও পড়াবো ওর সাথে প্যারালালি কোড বোঝাবো, ঠিক আছে? আর আপনাদের কি কাজ থাকবে সেটা তো বললামই। আপনাদের কাজ থাকবে হচ্ছে বাইসেকশন মেথডের যে 9টা রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন আছে 8টা গ্রুপে নিজেদেরকে ভাগ করবেন। এটা ক্যান্ডিডেটস লেখা আছে, ক্যান্ডিডেটস লিখে দুজন দুজন করে যারা গ্রুপ করতে যাচ্ছেন পরপর দুজনের আইডি লিখবেন। আমি র্যান্ডম নাম্বার বসিয়ে দিব, ওইভাবে হচ্ছে আপনারা যে পিডিএফটা গ্রুপে শেয়ার করা হবে ওইখান থেকে পয়েন্টগুলো চুজ করবেন, করে নিয়ে দুজন মিলে সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করবেন। প্রেজেন্টেশন স্লাইডে আহামরি খুব বেশি একেবারে আপনার ক্লামসি স্লাইড তৈরি করতে হবে না, সুন্দর করে
সিম্পল ভাবে ছবি দিবেন, অ্যানিমেশন দিবেন, রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনটা আমাকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? উইদিন 5 মিনিটস, দুজন মিলে 5 মিনিট সময় পাবেন। এত ওই যে I would like to thank our course instructor for giving us this opportunity, এত চালাবাজি করতে হবে না, স্ট্রেট ফরওয়ার্ড প্রেজেন্টেশনে চলে যাবেন। আর আপনারা আছে এই অপরচুনিটি পেয়ে খুব খুশি, তাই এটা আমিও জানি, আপনিও জানেন। সুতরাং এগুলো হচ্ছে পরের দিকে বলতে হয়, যখন লেন্দি হয় প্রেজেন্টেশনটা। 5 মিনিটসে একদম টু দ্য পয়েন্টে, জাস্ট হলো ইন্ট্রোডাকশন, দেন কি কি কাজ হয়েছে, অ্যাপ্লিকেশন। আর একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাপ্লিকেশনটা দুজন মিলে, দয়া করে দুজন মিলে বলবেন, একা একজন পুরোটা বলে দিলেন আরেকজনের শুধু কনফার্মেশন বলেন, এরকম যাতে না হয়, দুজন একটু প্যারালালি বলতে হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আপনাদের থেকে আমি আশা করেছিলাম যে প্রেজেন্টেশন বাংলায় দিব না ইংলিশে দিব, হ্যাঁ? তো প্রেজেন্টেশন অবভিয়াসলি ইংলিশে দিতে হবে। যদি আপনার কোনো একটা টার্ম এক্সপ্লেইন হয় ইংলিশে ঠিকমতো বোঝাতে কষ্ট হচ্ছে, বা আপনার বাংলায় বোধ একটু সুন্দর করে এক্সপ্লেইন করতে পারতেন, সেক্ষেত্রে আপনি বাংলায় ইউজ করতে পারবেন, বাট শুরু করবেন ইংলিশে। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন? আপলোড করা লাগে না, এটা আপলোড করা লাগবে না ক্লাসে। হ্যাঁ, এটা দিলে নেক্সট লাইন যাবে। এটাতে নেক্সট লাইনের জন্য কিছু করতে হবে না, আপনি সিএসি সেমিকোলন তারপরে এন্টার x নট ইকুয়াল টু 0। আচ্ছা, আরেকটা ভুল আপনারা করবেন, সেটা শুনেন। এই যে এখানে 0 কে, এই যে আস্তে 0 কে কখনো ও দিয়ে রিপ্লেস করে দিবেন না। এইটা কিন্তু পড়ে অনেকেই আগে ভুল করছে দেখেই বলছি। 0 আর ও কিন্তু এক জিনিস না, একটা অ্যালফাবেট, একটা নিউমেরিক্যাল ভ্যালু। সো আপনাকে 0 তো 0ই বসাইতে হবে, এটাকে ও দিলে আসবে না কিছু, মানে ঠিকভাবে অ্যানসার পাবেন না। কারণ যখন ও আপনার কোডিং করে অ্যানসার দিবে, ও 0 এর পার্সপেক্টিভে যে অ্যানসার দিবে, ও দিলে কি তা দিতে পারবে? দিতে পারবে না। এখানে 0 x0 এর 0 ধরা হয়েছে না, ইনিশিয়ালাইজ করা হয়েছে। এটা আরেকটা ছিল, এই যে ইনিশিয়াল লোয়ার কেস, লোয়ার ভ্যালু ছিল 0, আপার ছিল 1। তাহলে আমি 0 হচ্ছে কোনটা ইনিশিয়াল, তাহলে 0 আর আপারটা 1, x1 = 1। আচ্ছা, এই সবাই একটু খেয়াল করেন, এই কোডের ক্ষেত্রে আপনার ইনিশিয়াল কেস দেওয়া ছিল লোয়ার ভ্যালু 0, আপার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমার কি হবে? x0 0 হবে, x1 1 হবে। বুঝে গেল? আর প্রিভিয়াস ম্যাথটাতে কি ছিল? x0 12, x1 16। তাহলে 12 আর 16 হইতো, যেটা দেয়া থাকবে। আর দেয়া না থাকলে নিজেদের ক্যালকুলেট করতে হবে। খুবই ইজি। আপনাদের আজকে এক ক্লাসে থিওরি আর কোড পড়ানোতে কঠিন মনে হচ্ছে। বাসায় যে ঠান্ডা মাথায় একটু 1 ঘন্টা সময় দিবেন, মনে করুন না রে ক্লাসে এটা তো খুব করে। যদি ম্যাথস বুঝে থাকেন, আচ্ছা সবাইকে একটু বলি, আর 10 মিনিট সময় দেন আমাকে। আই আল্লাহ, তো লিখতেছেন কেন? আমি দিয়ে দিব তো। মুখস্থ করতে হবে। আচ্ছা, একবার লেখা 10 বার পড়ার সময়। যাই, আমি সবাই দিব একটু একটা জিনিস বলে দেই। যারা হচ্ছে থিওরিটা খুব ভালো মতো বুঝতে পেরেছেন, তাদের বাসায় যে আজকে একটা কাজ হবে, আজকের পরে বসতে কিন্তু আর মাথায় থাকবেন না। আজকে যেই কাজটা করবেন, ধরেন থিওরিতে আমরা কি করছিলাম, এখানে একটা ফাংশন দেওয়া ছিল, ওইখানে 0 ইনপুট দিলাম, তারপরে 1 ইনপুট দিলাম, এভাবে চেক করছিলাম না। মনে করেন আমি 0 এর জন্য নেগেটিভ ভ্যালু পেয়ে গেছি, 1 এর জন্য পজিটিভ ভ্যালু পেয়ে গেছি, তাহলে ওই পর্যন্ত আমি স্টপ করে দিলাম। তাহলে ওর সাথে জিনিসটাকে কম্পেয়ার করবেন, যে আমি যখন 0 ইনপুট দিচ্ছিলাম ওইটাই বেসিক্যালি আমার ফাংশন অফ x0, যখন 1 ইনপুট দিচ্ছিলাম ওইটাই আমার ফাংশন অফ x1। তাহলে জাস্ট এখানে 0 এর জায়গায় কি হবে? -x0, 1 এর জায়গায় হবে x1। এইভাবে জিনিসগুলোকে কম্পেয়ার করবেন। বুঝতে পারলাম? কম্পেয়ার করে আমাকে নেক্সট দিন বলবেন যে আপনার কতটুকু ইজি মনে হচ্ছে কোডটা। আর তাও যদি না বোঝেন তাহলে আমাকে পরের দিন কোশ্চেন করেন। আর আমি যদি বুঝতে পারি কেউ কোড মুখস্থ করে পাস করছেন, তাহলে কিন্তু A+ পেলেও গ্রেড কমাই দেব। না না, ওর দোষ নাই, কোড মুখস্থ করাটা ঠিক না। কারণ আপনার হচ্ছে এখন মুখস্থ করে পার পাচ্ছেন, যখন মানে ধরেন প্রজেক্ট করবেন তখন। আচ্ছা, আমি কোড মুখস্থ করতে কেন মানা করি একটু বোঝাই বলি। ধরেন আমরা এই জিনিসটা শিখছি, এটাই কি আমার হচ্ছে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবো, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি যে এটা বড় একটা ইকুয়েশন দিয়ে একটা কোড দেখাইলাম, এই কোডটাকে আপনার হচ্ছে সব জায়গায় লাগবে বলে মনে হয়? এক্সপোনেনশিয়ালি এই সেম ফাংশনের কোড তা কিন্তু লাগবে না। তাহলে আমার কি লাগবে? প্রসেসটা লাগবে।
সবাইকে কি বোঝাইতে পারছি? একটু আস্তে কথা বলে না। আমার কত ইটারেশন পর্যন্ত আমি কাজ করছি, আমি মিড পয়েন্ট কত দেওয়া ছিল, ইটারেশনের ম্যাক্সিমাম কিভাবে আমরা ক্যালকুলেট করছি, এই প্রসেসগুলো হচ্ছে আমার সামনের দিকে কাজে লাগবে। তো এই জন্যই আমি রিকোয়েস্ট করি কোড মেমোরাইজ না করে জাস্ট আপনি থিওরির সাথে কম্পেয়ার করে পড়েন। আর যারা অঙ্ক করে তারা এমনি করতে পারে। না আমি পারি না। আপনি তাহলে ইয়াগুলো মানে সিনট্যাক্স গুলো আগে দেখে নেন না, কারণ দেখেন আপনি যে কথাটা কোডে লিখতে মানে ম্যাথে লিখতেছেন ওই একই জিনিসই কি আমি কোডে বসাচ্ছি না অন্য কিছু কি লিখছি, তা তো না। শুধু পার্থক্য কি, অঙ্কে ধরেন আমরা যেহেতু হিউম্যান বিং, এখানে মাল্টিপ্লাই না দিলেও আমি বুঝে নিচ্ছি গুণ আছে, এখানে মাল্টিপ্লাই না দিলেও আমি বুঝে নিচ্ছি গুণ আছে, ওর সেই ক্ষমতা নাই। আমরা এখানে ম্যাথ করার সময় নিজেদের বোঝার সুবিধার্থে বলতেছি যে মাইনাস ভ্যালু আসলে আমি নেগেটিভটাকে সরাবো, প্লাস ভ্যালু আসলে প্লাসটাকে রিপ্লেস করে দিব। এমনিতে এই ভাষায় আমরা বোঝাইতে হবে যে মাইনাস আসলে আমি ছোটটাকে সরাবো, প্লাস আসলে পরেরটাকে সরাবো, বোঝাইতে হবে না? ওর জন্য আমাকে কি করতে হবে, ওই যে লেস দেন 0 না গ্রেটার দেন 0 তে যেতে হবে। যদি লেস দেন 0 হয় দুটো কন্ডিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে ইফ ইট ইজ লেস দেন 0 দেন হচ্ছে আপনি এইভাবে আপডেট করা লাগবে, যদি না হয় তাহলে হচ্ছে আরেকভাবে আপডেট করতে হবে। আমরা এখানে কি করছিলাম, এখানে কিন্তু আমরাও ইফ এলস কন্ডিশনই বলছি যে যদি হচ্ছে আমার নেগেটিভ হয় তাহলে আমি এটাকে সরাবো, যদি না হয় তাহলে এটাকে সরাবো, এভাবে বলছিলাম না? ওই একই কথা আপনি করে লিখবেন। আমরা বাংলা ভাষার কথা বলি, ও হচ্ছে কোডিংয়ের ভাষার কথা বলি, এইটাই। ওকে, আর কোনো কনফিউশন? তাহলে আজকে ক্লাস এখানে শেষ করে দিব। মিলাদ দিয়ে দেন ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষে পুরানি একটা রিভিউ দিতে পারবেন। ক্লাস শেষে টোটাল একটা রিভিউ দিব। হ্যাঁ জি ইনশাআল্লাহ। একটা তো 3 ঘন্টা অনেক কম হয়ে যায়। একটা না 3 ঘন্টা হয়েছে, ভালো তো থিওরি দেখাতে পারছি, দেখাতে পারছি। আচ্ছা আমাকে বলা হচ্ছে টোটাল প্রসেসটা একবার একটু সামারি করতে, তাহলে এই আর 5 মিনিটস। কে বলছে ম্যাম? ঠিক আছে করব না। না ঠিকই আছে, নতুন কিছু করাবো না তো, রিভিউ করব। আচ্ছা এই রিভিউটা আমি বাদে অন্য কেউ করতে পারবেন? যারা বেশি কথা বলতেছেন যে কোনো একজন আসেন না রিভিউটা করতে। যদি না আসেন তাহলে সবাইকে 5 মিনিটস একদম চুপ করে বসতে হবে। কেউ আসবেন রিভিউ করতে? ক্লাসে যা যা করিয়েছি কেউ বলবেন? স্যার না ম্যাম থ্যাংক ইউ। আচ্ছা যদি না বলেন তাহলে 5 মিনিটস কেউ কথা বলবেন? বলবেন না, মনে থাকবে? দেখেন আমাদেরকে প্রথমত কি করতে হবে, যেহেতু এটা বাইসেকশন মেথড, আমাকে মিডল পয়েন্টটা আগে ফাইন্ড আউট করতে হবে। তো এই অঙ্কগুলো পরীক্ষার সময় কত ভাবে আসতে পারে, অনেক ভাবে আসতে পারে। ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে ধরেন মিড পয়েন্ট যেটা আছে, মানে সরি রুট যেটা আছে, রুট কোশ্চেনে গিভেন থাকতে পারে অথবা রুট না বলে দেওয়া থাকতে পারে। রুট না বলা থাকলে আপনাকে কি করতে হবে, একদম ওই ইনিশিয়াল ভ্যালু থেকে 0 1 2 3 করে আপনি করতে থাকেন, একটা মাইনাস আসবে একটা প্লাস আসবে, ওই দুইটার মাঝে রুট আছে, এটা আমরা কনসিডার করে অঙ্কটা করা শুরু করলাম। তো অঙ্কে যখনই আমি একটা রুট পেলাম, যেমন আজকে ক্লাসের শুরুতেই রুট আমার ছিল কত 2 3 এর মাঝে, তাহলে 2 আর 3 যোগ করলে 5, ওইটাকে দুই দ্বারা ডিভাইড করলাম, 2.5 আসলো আমার মিড পয়েন্ট। ওই মিড পয়েন্টটাকে আমরা কি করছিলাম, ফাংশনে ইনপুট দিচ্ছিলাম। ফাংশনে ইনপুট দেওয়ার পরে আমাকে দেখতে হবে যে পজিটিভ আসলো অ্যান্সারটা না নেগেটিভ আসলো, কত ভ্যালু আসছে তার থেকে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ না নেগেটিভ এই জিনিসটা। যদি নেগেটিভ আসে তাহলে আমি যে আগের যে ছোট ভ্যালুটা আছে নেগেটিভের ওটা সরাই দিব, যদি পজিটিভ আসে পরেরটাকে রিপ্লেস করব, দিয়ে সেম ভাবে আমি ইটারেশন করতে থাকবো। এখন ইটারেশন কত পর্যন্ত করব এটা কিভাবে বুঝবো, কোশ্চেনে আমার আইদার স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া থাকতে পারে যে আপনি 50 ইটারেশন বা 60 ইটারেশন পর্যন্ত করেন বা 7, অথবা আপনাকে একটা ট্রু ভ্যালু দেওয়া থাকবে। ঠিক আছে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে ট্রু রুট দেওয়া ছিল, ট্রু রুট যেমন একটা লেখা আমি দেখলাম 14 পয়েন্ট সামথিং 14.8 পর্যন্ত। সো আমি যখন ক্যালকুলেট করছি 6 ইটারেশনে যে আমার ট্রু ভ্যালু বা ট্রু রুট যেটা কোশ্চেনে গিভেন ওইটা চলে এসেছে, আমার আর করার দরকার নেই, 6 ইটারেশন পর্যন্তই আমরা রাখবো। এখানে আমাদেরকে আরো এডিশনাল কি ক্যালকুলেট করতে হবে, দুইটা এরর ক্যালকুলেট করতে হবে। তো এরর ক্যালকুলেট করে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে ফার্স্ট ইটারেশনে যত পার্সেন্ট এরর ছিল, যত আমার নাম্বার অফ ইটারেশন বাড়ছে এরর কি হয় আস্তে আস্তে কমে। তো এভাবে হচ্ছে আমাদেরকে জিনিসটা, এটা গেল থিওরি। থিওরিটাকে আমরা জাস্ট হলো কোডে ট্রান্সফার করব। কোডে ট্রান্সফার করার সময় আপনাকে নাম্বার অফ ইটারেশন যখন আপনি করবেন এই যে এটাতে বলে দিতে হবে যে আপনি কত
প্রথম ইটারেশন পর্যন্ত স্টপ করবেন। তারপরে এই যে মিড পয়েন্ট কিভাবে ডিফাইন করবেন এগুলো সব হচ্ছে যেরকম ভাবে ম্যাথমেটিক্যালি আমরা সলভ করেছিলাম ওই জিনিসটাকে কোডিং এর মাধ্যমে রিপ্লেস করতে হবে। আর আগে অঙ্কের সময় আমরা হচ্ছে লোয়ার আপার লিখতাম f of xl f of xu এভাবে, এখানে লোয়ার আপার আপনার ডিফাইন করা হবে x0 x1 এই প্রসেসে, ঠিক আছে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ইজি ভাবে বুঝছি তখন বলছি যে মাইনাস হলে এই ভ্যালুটাকে কমেন্ট এটা আছে নেগেটিভ ওকে সরাই দিব, প্লাসে আসলে এটাকে সরাবো। এখন কোড তো আর এই ল্যাঙ্গুয়েজ বুঝবে না যে কাকে সরাবো, কোডকে কি বলতে হবে যে যদি হচ্ছে আমার লেস দেন এটার মাল্টিপ্লিকেশন f of x0 and xc বলতে কোনটা বোঝায় আপডেটেডটাকে, তাহলে এই দুইটার মাল্টিপ্লিকেশন যদি আমার লেস দেন 0 হয় সেই ক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে, এলস যদি এটা না হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে। মেইন কোড এই পর্যন্তই। করার পরে হচ্ছে আপনার এই যে ইটারেশন কিভাবে ক্যালকুলেট করবেন, এক্স ওয়াই প্লট করার সময় কোনটা থাকে বসাবে, এই জিনিসগুলো হচ্ছে লাস্টের দিকে দেওয়া আছে। আর এই প্লট ইটারেশন এক্স ফিগার প্লট ইটারেশন ওয়াই ভাবে বলার কারণটা হলো আমরা এই যে এখানে যখন মানে জিনিসটাকে প্লট করব তখন আমাদের এই টাইটেলগুলো যদি একবার আপনি ওইখান থেকে লিখে নিতে চান তাহলে ওটাকে ডিফাইন করে দিতে হবে, আর যদি যে সিমুলেট করার পরে যে আউটপুটটা আসলো ওইখানে যে এডিট করে বসে দিতেন ওটা ম্যানুয়ালি বসাতে পারেন, সমস্যা নেই। ম্যাম ইন লিখলে কি আমার কোডটা এখানে শেষ, মানে কোডের আপনার যে ভিতরে রান করানোগুলো ওই পর্যন্ত এটার পরে কিন্তু লিখতে হবে। হ্যাঁ ওই পরে লিখছি তার কারণটা হচ্ছে এই ধরেন আপনার এররটা x অ্যাক্সিস বরাবর কোনটা আসবে y বরাবর কোনটা আসবে এগুলো হলো আমার এই যে এখানে লেখা দেখাচ্ছে না এরর 1 এই সাইড হচ্ছে যে নাম্বার অফ ইটারেশন এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে ডিফাইন সি প্রোগ্রামে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, এখানে ইউজ করতে হবে। হ্যাঁ এখানে এটা কোডের পরে একটু গ্রাফের সাথে আসবে, গ্রাফের সাথে আসবে, আচ্ছা, আর গ্রাফের সাথে লেভেল আকারে আসবে। আচ্ছা ওই যে এরর ক্যালকুলেশন করতেছি না, এরর ক্যালকুলেশনটা কত পর্যন্ত যাব আমরা? এরর ক্যালকুলেশন কত এখানে পর্যন্ত গেলে স্টপ করে দিই? এই যে ইটারেশন যত পর্যন্ত আছে অত ইটারেশন পর্যন্ত যত এরর আসে ওইটাই পাঁচটা হলে পাঁচটা। 10টা হলে 10টা। এটা তাহলে ওই যে আপনাকে আগে তো ম্যাথ হাতে সলভ করে নেবেন আপনি, যখন এই যে ট্রু রুটে এই ভ্যালুটা চলে আসবে ধর আপনি 500 ইটারেশন করার পরে আপনার ট্রু রুট ভ্যালুটা কাছাকাছি চলে আসবে তখন এটা কিন্তু স্টপ করে দিবেন। লাস্টটা হচ্ছে শুধু লাস্টটাই মানে শুধু আগে ম্যানুয়ালি করতে হবে না? এরকম না যে 0.5% এর নিচে আসলে স্টপ করব এরকম না কিছু। দেখেন ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি এইটা যে আমার ট্রু রুট ভ্যালু কত দেওয়া আছে 0.5, তাহলে আমার এরর যখন মানে আপনি ইটারেশন ক্যালকুলেট করতে করতে যখন ট্রু রুটটা 0.5 এর কাছে চলে আসবে তখন আপনি স্টপ করে দিবেন, এটা পঞ্চম ইটারেশনে চলে আসে। তাহলে আপনি যে অ্যাকচুয়ালি 5 পর্যন্ত দিচ্ছিলাম এটা কোডিং এর ক্ষেত্রে, এটা কোডিং এর ক্ষেত্রে কোডিং এর ক্ষেত্রে এটা আমার ম্যাথ করার সময় হলো আর রুট ভ্যালু যেটা দেওয়া আছে এক্স্যাক্টলি রুট ভ্যালু যেটা আসবে ঠিক আছে।